ভার্সিটি লাইফের প্রথম দিনটা সবার কাছেই একটু অন্যরকম, তাই না? বুক ভরা স্বপ্ন, নতুন বন্ধু আর নতুন ক্রাশ। আমাদের গল্পের হিরো ইমামেরও ঠিক একই অবস্থা। দেখতে যেমন মার্শাল্লাহ হ্যান্ডসাম, স্বভাবেও তেমনই চরম ফাজিল আর আড্ডাবাজ। ক্লাসের চেয়ে ক্যাম্পাসের আড্ডাতেই ওর মন বেশি। সাথে জুটেছে ওর দুই প্রাণের বন্ধু রাফি আর মীর। কী রে ইমাম, ভার্সিটি তো পুরাই অস্থির রে মামা। যেদিকে তাকাই সেদিকেই ক্রাশ আর ক্রাশ। আমার তো এখনই প্রেম করতে ইচ্ছে করছে। আরে বেটা, কেবল তো শুরু। আগে ক্যাম্পাসটা তো ঘুরে দেখ। প্রেম কি আর গাছে ধরে যে পারবি আর খাবি? এর জন্য দরকার পারফেক্ট টাইমিং আর জোশ লেভেলের একটা ক্রাশ। তিন বন্ধু আড্ডা মারতে মারতে ক্লাসরুমের সামনে লম্বা বারান্দা দিয়ে হাঁটছিল। ইমাম পিছন ফিরে মীরের কথার জবাব দিচ্ছিল। হঠাৎ করেই ধপাস সামনের দিক থেকে আসা এক মেয়ের সাথে বেশ জোরে ধাক্কা লাগলো ওর। মেয়েটার হাত থেকে কয়েকটা বই ছিটকে পড়ল ফ্লোরে। আরে আরে, সরি। আমি আসলে পেছন দিকে তাকিয়ে হাঁটছিলাম তো, তাই খেয়াল করিনি। এই নিন আপনার বই। ইমাম বইগুলো এগিয়ে দিয়ে মেয়েটার মুখের দিকে তাকাতেই যেন দুনিয়ার সব শব্দ থেমে গেল। কি মায়াবী একটা মুখ, টানা টানা দুটো চোখ, বাতাসে হালকা উড়ছে রেশমি চুল, পরনে একটা নীল রঙের থ্রি-পিস। কিন্তু মেয়েটার চোখের ওই রাগী লুক দেখে ইমাম বুঝতে পারল আজকের দিনটা মনে হয় ওর কপালে শনি আছে। চোখকে পকেটে নিয়ে ঘোরেন নাকি? ভার্সিটির বারান্দা দিয়ে হাঁটার ম্যানার্স জানেন না? কোন ইয়ারে আপনি? আগে তো কোনো ক্যাম্পাসে দেখিনি। আমি আমি বিবিএ ফার্স্ট ইয়ার। আজকেই আমার প্রথম দিন। ও, ফার্স্ট ইয়ারের নতুন ব্যাচ? তো প্রথম দিনেই একটা পিচে জুনিয়র হয়ে সিনিয়রের সাথে এভাবে চোখে চোখ রেখে কথা বলছো? ধাক্কা লেগেছে। আমাকে আপু বলে ডাকতে পারো না? বেয়াদব কথাকার। সরি আপু, আমার আসলেই ভুল হয়ে গেছে। আসলে আপনাকে দেখে তো বোঝার উপায় নেই যে আপনি সিনিয়র। একদম আমার ব্যাচমেটদের মতোই মিষ্টি লাগছে তো, তাই বুঝতে পারিনি। আমার সাথে একদম ফাজলামি করবে না। আমি ইংরেজি ডিপার্টমেন্টের থার্ড ইয়ার। নেক্সট টাইম আমার সামনে পড়লে জুনিয়র হিসেবে কতটা সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা যেন মাথায় থাকে। জি আপু, অবশ্যই মনে রাখবো। আর আপনি চাইলে আমি আপনার জন্য এক কাপ কফি অর্ডার করতে পারি এই ধাক্কা লাগার জরিমানা হিসেবে। তোমার কফি তোমার কাছেই রাখো। এই বলে মেহেরিন হন হন করে সেখান থেকে চলে গেল। আর ইমাম এক দৃষ্টিতে বোকার মতো তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। মেয়েটার পারফিউমের হালকা একটা ঘ্রাণ তখনও বাতাসে ভাসছে। রাফি ইমামের কাঁধে জোরে একটা ধাক্কা দিয়ে চোখ বড় বড় করে। হিরে মামা, নায়করে কি দেখছিস? শুনলি তো নিজের কানে, ইংরেজি ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের সিনিয়র। ওরে বাবা, যে ঝাড়িটা দিল, তুই তো পুরাই বাস খালি প্রথম দিনে। কি বললো এইগুলা? ধমক দিল নাকি প্রেমের লিসন দিয়ে গেল? যাই বলিস তোরা, আপু তো এখন থেকে আমার ক্রাশ হয়ে গেল। এই ইমামের হাত থেকে তোমার নিস্তার নেই সিনিয়র আপু। এরপর ক্লাসে এসে বসলেও ইমামের মন পড়ে আছে সিনিয়র আপুটার কাছে। ক্লাসে ইকোনমিক্সে স্যার পড়াচ্ছেন, কিন্তু ইমাম খাতার এক কোণায় আনমনে কি যেন আঁকিবুকি করছে। বোর্ডের দিক থেকে ঘুরে করা গলা, এই যে থার্ড বেঞ্চের ছেলেটা। হ্যাঁ তুমি বলো তো, ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে মূল সম্পর্কটা কি? দোস্ত, স্যার তোকে প্রশ্ন করছে, তাড়াতাড়ি ওঠা। সম্পর্ক তো আসলে মানে জুনিয়র আর সিনিয়রের মধ্যেও হতে পারে, তাই না স্যার? পুরো ক্লাস হো করে হেসে উঠল। স্যার চশমার ফাঁক দিয়ে কড়া চোখে তাকালেন। কী আজেবাজে বকছো? ইকোনমিক্সের ক্লাসে জুনিয়র সিনিয়র কোথা থেকে আসলো? প্রথম দিনেই পড়াশোনায় এই মনোযোগ? বসে পড়ো, নেক্সট টাইম যেন ক্লাসে ফাইজলামো না দেখি। শালা, প্রথম দিনেই স্যারের কাছেও পৌঁছানি গেলি। ভার্সিটি শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরল ইমাম। রাতের বেলা সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে। ইমামের বাবা রাশবাড়ি মানুষ, মা খুব শান্ত স্বভাবের, আর বড় ভাই রনি ও তার স্ত্রী নীলা, মানে ইমামের ভাবি, থাকে এই বাসাতে। ভাবির সাথে ইমামের সম্পর্ক একদম তুইতুকারি আর বেস্ট ফ্রেন্ডের মতো। কিরে ইমাম, ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? পড়াশোনা কিছু হলো নাকি শুধু আড্ডাবাজি করেই কাটিয়েছিস? জি বাবা, ধমকটা বেশ ভালোই ছিল। কে ধমক দিল তোকে প্রথম দিনেই? ভার্সিটিতে কোনো ঝামেলা করেছিস নাকি? আরে না না মা, মানে পড়াশোনা বেশ ভালোই হয়েছে। স্যাররা অনেক অনেক কড়া ধমক দিয়ে পড়াচ্ছে।
বাবা মা ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলেও নীলা ভাবির চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। সে মিটিমিটি হাসছে আর চোখে দেবরের দিকে তাকাচ্ছে। খাওয়া শেষে ইমাম হাত ধুয়েতে গেলে ভাবি পিছন থেকে বেসিনের কাছে আসলো। তা দেবর মশাই, স্যার ধমক দিল নাকি কোনো সুন্দর মুখের কড়া ধমক খেয়ে দিওয়ানা হয়ে গেছিস? ডাইনিং টেবিলে বসেও তো দেখলাম কোন দুনিয়া যেন ঘুরছিস। আরে ভাবি, তুমিও না কি যে বলো, এইসব কিছু না, প্রথম দিনের ক্লান্তি তো, তাই একটু। হই শোন, আমার কাছে লুকোবি তুই? আমি তোর ভাবি হই। আচ্ছা ঠিক আছে, সময় হলে সব শুনবো। তবে যাই করিস, তোর ভাইয়ের কানে যেন না যায়। আপাতত গিয়ে ঘুমা। ইমাম নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর চোখে আবারও ভেসে উঠল সেই মুখটা। মেয়েটার রাগী চোখ দুটো যেন ওকে পাগল করে দিচ্ছে। আমাকে আপু বলে ডাকতে পারো না? কথাটা কানে বাজতেই ইমামের ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি ফুটে উঠল। আপু বলে তো ডেকেছি, মেহেরিন আপু, কিন্তু এই আপু ডাক যে কবে বউ ডাকে পরিণত হবে সেটা তুমি টেরও পাবে না। ভার্সিটির দ্বিতীয় দিন। সাধারণত প্রথম বর্ষের স্টুডেন্টরা প্রথম কয়েকদিন ক্লাস, রুটিন আর ক্যাম্পাস চেনা নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু আমাদের হিরো ইমামের হিসেব একদম আলাদা। আজ সে ভার্সিটিতে এসেছে ইকোনমিক্স বা অ্যাকাউন্টিং বুঝতে নয়, বরং তার রাগী ক্রাশ মেহেরিন আপুর এক ঝলক দেখার জন্য। গেটের কাছে দুই বন্ধু রাফি আর মীরকে নিয়ে সকাল থেকেই পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে ইমাম। কী রে ভাই, সে সকাল 8:30টায় এনে দাঁড় করিয়ে রেখেছিস। ক্লাস শুরু হতে এখনও 1 ঘন্টা বাকি। আমরা কি এখানে দারোয়ান নাকি যে গেটের সামনে ডিউটি দেব? আরে গাধা, বুঝিস না কেন? ও তো এখানে দাঁড়িয়ে আছে বাঘিনী আপুর জন্য। দোস্ত, তুই কি সিরিয়াসলি ওই মেয়ের লাইন মারতেছিস? কালকে যে ঝাড়িটা খাইলি, এরপরও শিক্ষা হলো না? আরে বেটা, তোরা বুঝবি না, প্রেমের প্রথম শর্তই হলো লেগে থাকা। আর ঝাড়ি, ওইটা তো ছিল আপুর তরফ থেকে গ্রিন সিগন্যাল। দেখিস না আজকে আপুর মন আমি কিভাবে গলাই। ঠিক তখনই ভার্সিটির গেট দিয়ে ঢুকলো মেহেরিন। পরনে একটা কালো রঙের কুর্তি, চোখে হালকা কাজল আর হাতে কয়েকটা বই, সাথে ওর বেস্ট ফ্রেন্ড সোনিয়া। মেহেরিনকে কালো পোশাকে দেখে ইমামে যেন রীতিমতো নিঃশ্বাস আটকে যাওয়ার অবস্থা। সে সোজা গিয়ে দাঁড়ালো মেহেরিন আর সোনিয়া ঠিক সামনে। রাস্তা ব্লক। আসসালামু আলাইকুম মেরিন আপু, কেমন আছেন? হঠাৎ সামনে ইমামকে দেখে চমকে গিয়ে তারপর ভ্রু কুঁচকে ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি আবার আমার সামনে কি করো? রাস্তা ছাড়ো, ক্লাস আছে আমার। আরে আপু, কালকে আপনিই তো বললেন সিনিয়রের সম্মান করতে, তাই তো সকাল সকাল গেটের সামনে দাঁড়িয়ে আছি সিনিয়র আপুকে সালাম দিয়ে নিজের ডিউটি পালন করব বলে। কিরে মেহেরি, এই কিউট জুনিয়রটা কে রে? বেশ তো সাহস ছেলেটার। একদম ফাজলামো করবে না আমার সাথে। কালকে একবার ওয়ার্নিং দিয়েছি না? তুমি কি ভেবেছো ভার্সিটিতে তোমার বাবার যখন তখন রাস্তা আটকে কথা বলবে? সর সামনে থেকে। এই তো আপু, সরে দাঁড়ালাম। আচ্ছা আপু, আপনি সব সময় এত রেগেই থাকেন নাকি আমাকে দেখলেই আপনার রাগ একটু বেড়ে যায়? কালো কুর্তিতে কিন্তু আপনার রাগী মুখটা বেশ দারুণ লাগছে। কথাটা শুনে মেহেরিন রাগে যেন ফেটে পড়ল, কিন্তু আশেপাশে অনেক স্টুডেন্ট থাকায় সে আর কিছু না বলেই ইমামের দিকে একটা তীক্ষ্ণ আর কড়া লুক দিয়ে সোনিয়াকে টেনে নিয়ে হনহন করে চলে গেল। আর ইমাম পিছন থেকে একটা সেলুট দিয়ে বন্ধুদের দিকে চোখ টিপল। দুপুরের দিকে ক্লাস শেষে মেহেরিন আর সোনিয়া ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছে। অন্যদিকে ক্যান্টিনের আরেক কোণায় বসে আছে ইমাম আর তার বন্ধুরা। ইমামের চোখ তো মেহেরিনের দিকেই ফিক্সড। হঠাৎ ইমামের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে ক্যান্টিনের বয়কে ডেকে নিল, কিছু একটা বলল, আর একটা টিস্যু পেপারে কিছু একটা লিখে বয়ের হাতে দিল। হ্যাঁ রে মেহেরি, ছেলেটা কিন্তু তোকে বেশ ভালোই পছন্দ করে ফেলেছে মনে হচ্ছে। আর তোর দিকে কেমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে দেখ। চুপ করবি তুই? আজকালকার জুনিয়রদের কোনো ম্যানার্সই নেই। 2 দিন একটু কড়া শাসন করলেই সব সোজা হয়ে যাবে। ওয়েটার, বিলটা নিয়ে আসো তো। ওইটা 2টা কফির মগ আর একটা টিস্যু পেপার টেবিলে রেখে আপামনি আপনাদের টেবিলের বিল ওই টেবিলের ভাড়াটা দিয়ে দিয়েছে, আর সাথে এই স্পেশাল কোল্ড কফি আর চিরকুটটা আপনাদের টেবিলে দিতে বলেছে।
মেহেরিন ভ্রুকুচকে ওয়েটারকে দেখানোর দিকে তাকালো, দেখলো ইমাম বসে আছে। আর মেহেরিন তাকাতেই সে কফিতে একটা চুমুক দিয়ে হালকা করে হাত নাড়ল। মেহেরিন টিস্যু পেপারটা হাতে নিয়ে দেখলো সেখানে খুব সুন্দর হাতে লেখা অতিরিক্ত রাগ শরীরের জন্য ক্ষতিকর। রাগী আপুর জন্য এই মিষ্টি কোল্ড কফিটা স্পেশাল ট্রিট। ইতি, আপনার অবাধ্য জুনিয়র। একটু থেকে সাহস দিলে না কষ্ট হয়ে যাচ্ছে। মেহরিন বসা থেকে ধরফর করে উঠে দাঁড়ালো। কোল্ড কফির গ্লাসটা আর একটা 100 টাকার নোট হাতে নিয়ে গটগট করে হেঁটে চলে আসলো ইমামের টেবিলের কাছে। মেহরিনের আসার ভঙ্গি দেখে রাফি আর মীর ভয়ে একদম রীতিমতো কাঁপতে শুরু করেছে। টেবিলের উপর 100 টাকার নোটটা সজোরে ছুঁড়ে মেরে, এই যে মিস্টার, ফ্রিতে কফি খাওয়ার স্বভাব মেহেরিনের নেই। আর নেক্সট টাইম এই ধরনের সস্তা হিরোগিরি আর চিরকুট পাঠানো যদি আমার সাথে করেছো, তবে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে গিয়ে তোমার স্টুডেন্টশিপ ক্যান্সেল করাবো, মনে থাকে যেন। আরে আপু, আপনি তো আবার রেগে গেলেন। জুনিয়র হিসেবে সিনিয়রের কফির বিলটা দিয়ে একটু সম্মান দেখালাম, এটা এত রেগে যাওয়ার কি আছে? আর কফিটা তো খাবেন নাকি ওইটাও ঢেলে দিয়ে যাবেন? তোমার কফি তুমিই খাও, স্টুপিড। মেহরিন রেগে মেগে ক্যান্টিন থেকে বের হয়ে গেল। পুরো ক্যান্টিনের মানুষ তখন ইমামের টেবিলের দিকে তাকিয়ে আছে। মীর আর রাফি তো লজ্জায় মাথা নিচু করে রেখেছে, কিন্তু ইমামের মুখে তখনও জয়ের হাসি। রাতে বাসায় ফিরেছে ইমাম। মেহরিনের ঝাড়ি খাওয়ার পরও তার মন আজ বেশ ফুরফুরে। সোফায় শুয়ে শুয়ে সে মোবাইল ঘাঁটছে আর গুনগুন করে গান গাইছে। এমন সময় বড় ভাই রনি অফিস থেকে অনেক আগেই আজ বাসা ফিরেছে। তাই রুম থেকে ড্রয়িং রুমে এসে, কিরে ইমাম, ভার্সিটি তো ছুটি হয় সে দুপুর 2টোয়, তুই আজ বাসায় ফিরছিস 5টায়, ব্যাপার কি? ফার্স্ট ইয়ার থেকে কি ক্যাম্পাসে পলিটিক্স শুরু করেছিস নাকি? আরে না ভাইয়া, মানে ক্লাস শেষে লাইব্রেরিতে গিয়েছিলাম, ইকোনমিক্সের বই খুঁজছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। ঠিক তখনই রান্নাঘর থেকে ট্রে হাতে করে চা নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো নীলা ভাবি। দেবরের লাইব্রেরির গল্প শুনে ভাবির মুখে একটা মুচকি হাসি। হ্যাঁ রনি, ও তো একদম ঠিকই বলছে। তোমার ভাই তো এখন সারাদিন বইয়ের মধ্যেই ডুবে আছে। তবে সেই বইটা ভার্সিটির লাইব্রেরির নাকি অন্য কোনো থার্ড ইয়ারের লাইব্রেরির সেটা অবশ্য বলা মুশকিল। ভাবি কি বলছো এসব? থার্ড ইয়ার মানে? ফার্স্ট ইয়ারের ছেলে থার্ড ইয়ারের বই দিয়ে কী করবি? আরে কিছু না, আমি বলছিলাম যে ও সিনিয়রদের কাছ থেকে নোট নিচ্ছিল হয়তো। তুমি যাও রুমে, আমি ওর সাথে একটু পড়াশোনা নিয়ে কথা বলি। রনি চলে যেতেই ভাবি সোফায় বসে ইমামের কানটা হালকা করে মুচড়ে ধরল। কিরে ফাজিল, লাইব্রেরিতে বই খুঁজছিলি না? উফ ভাবি, তুমি কেমনে সব বোঝে যাও বলো তো? সত্যি বলতে কি, আপুটা আসলে অনেক সুন্দর। আজকে আমাকে যা ঝাড়িটা দিল না, মন চাইছিল ঝাড়ি খাওয়া বাদ দিয়ে সারা জীবন শুধু ওর ওই রাগী মুখটাই দেখি। ওরে আমার রোমিও রে, তা আপুর নামটা কি? মেহেরিন, ইংরেজি ডিপার্টমেন্টের থার্ড ইয়ার। কিন্তু ভাবি, ভাইয়া যেন ক্ষণাক্ষরেও এই খবর না পায়, তাহলে কিন্তু আমাকে আস্ত রাখবে না। ভাইয়ার চিন্তা তুই বাদ দে, ওটা আমি সামলে দেব। তুই বরং তোর মেহরিন আপুকে সামলা, তবে সাবধানে, সিনিয়র আপু বলে কথা। রাতের বেলা নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ইমাম। আকাশের দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নিল সে। মেহেরিন আপু, তুমি যতই রাগ দেখাও না কেন, ইমাম একবার যার উপর ক্রাশ খায় তাকে নিজের করে না পাওয়া পর্যন্ত ছাড়ে না। দেখা যাক এই জুনিয়র আর সিনিয়রের খেলায় কে জেতে। ভার্সিটিতে এভাবেই কেটে গেল কয়েকটা দিন। এরই মধ্যে ইমামের রুটিন হয়ে দাঁড়িয়েছে মেহরিনের আশেপাশে ঘুরঘুর করা। মেহরিন বিরক্ত হয়, ধমক দেয়, কিন্তু ইমামের ওই নাছোড়বান্দা। মেহরিন আজ একটু দেরি করে ক্যাম্পাস থেকে বের হচ্ছিল। সোনিয়া আজ আসেনি। গেটের দিকে যাওয়ার সময় হঠাৎ 4-5টা ছেলে ওর রাস্তা আটকে দাঁড়ালো। এদের লিডার হলো আসিফ, 4th ইয়ারের স্টুডেন্ট। ক্যাম্পাসের পরিচিত, বখাটে আর পলিটিক্স করে। মেহরিনের উপর ওর নজর অনেক দিনের। কি ব্যাপার মেহরিন, আজ এত তাড়াহুড়ো কিসের? একা একা কোথায় যাচ্ছ? চলো না, আজ তোমাকে আমি বাইকে করে ড্রপ করে দিই। রাস্তা ছাড়ুন আশিক ভাই, আমি একাই যেতে পারবো। আপনার বাইকে যাওয়ার কোনো শখ নেই আমার। আসিফ একটু এগিয়ে এসে মেহরিনের ওড়নার প্রান্ত ধরতে গিয়ে, আরে এত ভাব কিসের তোমার? আজকাল তো শুনি ফার্স্ট ইয়ারের পিচ্চি জুনিয়রদের সাথে খুব প্রেম চলছে তোমার। আমার মতো সিনিয়রকে পাত্তাই দিচ্ছ না, আর ওই বাচ্চা ছেলেটার সাথে ক্যান্টিনে বসে কফি খাচ্ছ।
আসিফ কথাটা শেষ করার আগে হঠাৎ পিছন থেকে সজোরে একটা লাথি এসে পড়ল ওর পিঠে। লাথির ধাক্কায় আসিফ হুমড়ি খেয়ে পড়ে গেল রাস্তার একপাশে। মেহরিন চমকে পিছনে তাকিয়ে দেখলো চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে ইমাম। ওর দুহাত শক্ত করে মুষ্টিবদ্ধ, কপালের রগগুলো রাগে ফুলে উঠেছে। যে ছেলেটার মুখে সারাক্ষণ হাসি দুষ্টু লেগে থাকে, আজ তাকে দেখে মনে হচ্ছে যেন আজ তো একটা বারুদ। মুখ সামলে কথা বলবি আসিফ। ছোট বলে কি গায়ে জোর নাই ভাবছিস? আপুর দিকে আরেকবার চোখ তুলে তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলবো। শালা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলবো, ধর ওরে। আসিফের সাঙ্গপাঙ্গরা একযোগে ঝাঁপিয়ে পড়ল ইমামের উপর। শুরু হয়ে গেল এলোপাতাড়ি মারামারি। ইমামও কম যায় না। ছোটবেলা থেকে স্পোর্টস আর জিম করার কারণে ওর গায়ে বেশ জোর। 2-3 জনকে আচ্ছা মতো প্যাদালো সে, কিন্তু ওরা সংখ্যায় বেশি। হঠাৎ আসিফ পিছন থেকে একটা শক্ত লাঠি নিয়ে সজোরে বাড়ি মারল ইমামের কাঁধে। আরেকজন ঘুষি মারল ওর মুখে। ইমামের ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। কপালের একপাশে ছিলে গেল। তবুও ছেলেটা মেহরিনের সামনে একটু দেয়ালের মতো দাঁড়িয়ে রইল, এক পাও পিছু নড়ল না। ইমাম, ছাড়ো ওকে। আসিফ ভাই প্লিজ থামুন, ওকে আর মারবেন না, কেউ বাঁচান। মেহরিনের চিৎকারে আর ভার্সিটির অন্যান্য স্টুডেন্টদের দৌড়ে আসতে দেখে আসিফ তার দলবল নিয়ে ভয় পেল। আজকের মতো বেঁচে গেলি, পরে তোকে দেখে নিব, এই হুমকি দিয়ে ওরা দ্রুত সেখান থেকে কেটে পড়ল। ইমাম তখন রাস্তার একপাশে হাঁটু গেড়ে বসে হাঁপাচ্ছে। ও ঠোঁটের কোণ থেকে রক্ত ঝরছে। সাদা শার্টটা ধুলো আর রক্তে মাখামাখি। মেহরিন দৌড়ে এসে ইমামের পাশে বসলো। ও চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। যে মেয়েটা এত কড়া, এত রাগী, আজ একটা জুনিয়র ছেলের রক্ত দেখে সে রীতিমতো কাঁদছে। মেহরিন কাঁদতে কাঁদতে ইমামের শার্টের হাতা দিয়ে ইমামের ঠোঁটের রক্ত মুছে দিতে দিতে, পাগল তুমি? কে বলেছিল তোমাকে এই হিরোগিরি করতে? ওরা 4-5 জন আর তুমি একা। যদি বড় কোনো ক্ষতি হয়ে যেত? এই বয়সে এত পাকা হয়েছো কেন তুমি? ইমামের ঠোঁট কেটে যাওয়ায় কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও কথা বলছে। আপনি কাঁদছেন কেন আপু? আমার তো কিছুই হয়নি। আপনাকে কেউ বাজে কথা বলবে, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো, তা কি করে হয়? একদম চুপ, আর একটা কথা বলবে না। চলো আমার সাথে, ফার্স্ট এড বক্সে ওষুধ লাগাতে হবে। মেহরিন ইমামের হাত ধরে টেনে ভার্সিটির মেডিকেল রুমে নিয়ে এলো। নিজে হাতে তুলো আর অ্যান্টিসেপটিক দিয়ে ইমামের কপালের আর ঠোঁটের ক্ষত পরিষ্কার করে দিল। ওষুধ লাগানোর সময় ব্যথায় ইমাম একটু কেঁপে উঠলে মেহরিন আলতো করে ফু দিয়ে দিল। ইমাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরিনের চোখের দিকে। মেয়েটার চোখে জল আর কপালে চিন্তার ভাঁজ দেখে ইমামের মনে হলো আজকের এই মায়ের খাওয়াটা ওর জীবনের সেরা পাওয়া। আপনার জন্য একটু রক্ত চললে ক্ষতি কি আপু? অন্তত আপনার রাগে চোখের এই মায়াটা তো আজ দেখতে পেলাম। তোমার কোনো বুদ্ধি নেই ইমাম? একটু নিজের খেয়াল রাখতে পারো না? যাও, এবার সোজা বাসায় যাও। ইমাম মুখ লুকিয়ে চোরের মতো বাসায় ঢুকলো। ঠোঁটটা ফুলে আছে, কপালের কাটা জায়গায় ব্যান্ডেজ। সোজা নিজের রুমে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ড্রয়িং রুমে বসেছিল ভাইয়া আর ভাবি। কিরে, তোর এই অবস্থা কেন? মুখ চোখ এমন ফুলে আছে কেন? মারামারি করেছিস কারোর সাথে? না মানে ভাইয়া, আসলে পরিস্থিতি বুঝতে পেরে চট করে উঠে এসে ইমামের সামনে দাঁড়ালো তার ভাবি। আরে তুমিও না সব সময়ের পেছনে কেন লাগো? আমি তোকে বললাম আসার সময় একটু পাড়ার মাঠে ছেলেদের সাথে ক্রিকেট খেলতে। ফিল্ডিং করতে গিয়ে হয়তো বল লেগেছে, তাই না রে ইমাম? হ্যাঁ ভাইয়া, এই ক্যাচ ধরতে গিয়ে ডাইভ দিয়েছিলাম, তখন ঘষে লেগে গেছে। ধুর, এই বয়সে এত লাফালাফি করার কি আছে? জাগিয়ে ফ্রেশ হয়ে আয়। রনি নিজের ঘরে যেতেই ভাবি ইমামের হাত ধরে টেনে ওর রুমে নিয়ে গেল। দরজা বন্ধ করে ভাবি জেরা শুরু করলো। আমাকে ক্রিকেটের গল্প শোনাবি না, সত্যি করে বল কার সাথে ঝামেলা করেছিস? ওই মেহরিনের জন্য? হ্যাঁ ভাবি, ক্যাম্পাসে কয়েকটা বকেটে ছেলে আপুকে ডিস্টার্ব করছিল। আমি কি সহ্য করতে পারি বলো? তাই একটু তবে দিয়েওছি ওদের কয়েকটাকে আচ্ছা মতো। বোকা ছেলে, ভালোবাসা কি শুধু মারামারি করে প্রমাণ করতে হয়? তবে হ্যাঁ, আজ তুই যা করেছিস তাতে মেহরিনের মনে তোর জন্য একটা বড় জায়গা তৈরি হয়েছে। মেয়েদের মন অনেক নরম রে। যে ছেলেটা তাকে রক্ষা করার জন্য নিজের গায়ে আঘাত নিতে পারে, সেই ছেলেটাকে কোনো মেয়েই অবহেলা করতে পারে না। রাতের বেলা ব্যালকানিতে দাঁড়িয়ে আছে ইমাম, শরীরে ব্যথা। পকেট থেকে ফোনটা বের করে দেখলো একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে।
নিজের খেয়াল রেখো। আর থ্যাঙ্কস আজকের জন্য। মেসেজটা পড়েই ইমামের ঠোঁটে একটা মুচকি হাসি খেলে গেল। মেহরিন আবু তাহলে ওর নাম্বার জোগাড় করে ফেলেছে। পরের দিন ভার্সিটিতে এসে রাফিয়ার মীরকে পুরো মেসেজের ব্যাপারটা দারুণ উৎসাহ নিয়ে শোনালো। মামা তুই সিরিয়াস? বাঘিনী আপু নিজ থেকে তোকে মেসেজ দিছে? তার মানে তো গেলা ফতে আজকে পার্টি দিবে তোয়। আরে বেটা, পার্টি তো হবেই। দাঁড়া, আজ আবুকে ক্যান্টিনে আমার নিজের হাতে ট্রিট দেবো। কিন্তু ইমাম বুঝতে পারেনি মেয়েদের মনের আবহাওয়া কত দ্রুত বদলায়, বিশেষ করে সে মেয়ে যদি হয় মেহরিনের মতো ইগো আর আত্মসম্মান নিয়ে চলা কেউ। মেহরিন আজ ভার্সিটিতে এসেছে সোনিয়াকে সাথে নিয়ে। কালকে রাতের মেসেজটার জন্য সে নিজের উপরই প্রচণ্ড বিরক্ত। সে কোনোভাবেই চায় না ইমাম ক্যাম্পাসে তার সাথে লাইন মারুক আর মানুষ সেটা নিয়ে হাসাহাসি করুক। ইমাম বারান্দা দিয়ে হাঁটার সময় দূর থেকে মেহরিনকে দেখে হাসি মুখে এগিয়ে গেল ইমাম। গুড মর্নিং আপু, কেমন আছেন? কাল রাতের মেসেজটার জন্য। হঠাৎ হাত তুলে ইমামকে থামিয়ে দিয়ে, জাস্ট শাট আপ। কাল রাতের মেসেজ? কিসের মেসেজ? মানে ওই যে আপনি যে থ্যাঙ্কস দিলেন। মেহরিন সবার সামনে বেশ জোরেই, থ্যাঙ্কস দিয়েছি কারণ তুমি কাল আমার জন্য একটু মার খেয়েছিলে। এটা আমার কালকের ভদ্রতা ছিল, কিন্তু তার মানে এই না যে ওই এক থ্যাঙ্কসের জন্য জোরে তুমি আমার সাথে আমার মাথায় উঠে বসবে। মেহরিন, আস্তে কথা বল, সবাই তাকাচ্ছে তো। সোনিয়াকে থামিয়ে দিয়ে ইমামের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, সবাই তাকা, একটু কোনো বোঝা উচিত এর লিমিট কতটুকু। এই যে মিস্টার ইমাম, তুমি একটা বাচ্চা ছেলে আর আমি তোমার সিনিয়র। এই বয়সে আর ব্যাচের পার্থক্যটা বোঝো? তুমি ভেবেছো কালকে একটু ভিড়োগিরি করেছো বলে আমি তোমার প্রেমে গড়ে যাব? ক্যাম্পাসের সবাই জানে আমি কেমন। নেক্সট টাইম এই ধরনের কোনো ফালতু আশা নিয়ে আমার সামনে এলে আমি কিন্তু স্যারদের কাছে কমপ্লেন করতে বাধ্য হব। বারান্দায় দাঁড়িয়ে থাকা অনেক স্টুডেন্টই কথাগুলো শুনল। ইমামের মুখের হাসিটা এক সেকেন্ডে যেন নিভে গেল। যে ছেলেটা কাল এত মার খেয়েও হাসছিল, আজ মেহরিনের এই কয়েকটা কথাই তার মনে হলো কেউ যেন তার বুকে পাথর চাপা দিয়েছে। সরি আপু, আমার বুঝতে ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম আপনি হয়তো মানুষ, কিন্তু আপনি শুধু একজন সিনিয়র। আপনার এই ইগো আপনার কাছেই থাকুক। কথাটা বলেই ইমাম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। রাফিয়ার মিমকে পাশ কাটিয়ে সোজা ভার্সিটির গেটের দিকে চলে গেল সে। মেহরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইমামে যাওয়ার পথের দিকে। ও নিজের বুকেও হঠাৎ করে একটা চিনচিনে ব্যথা করে উঠল। সে কি একটু বেশিই বলে ফেললো? ছেলেটার মুখের দিকে তাকিয়ে এমন অপমান করাটা কি ঠিক হলো? পরের দিন ইমাম আজ ক্লাসে একদম চুপচাপ লাস্ট বেঞ্চে বসে জানালার বাহিরে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। হঠাৎ ওর পাশেই খালি সিটটাতে এসে বসলো ওদের ক্লাসেরই একটা মেয়ে ইরা। ভারী মিষ্টি দেখতে, আর প্রথম দিন থেকেই ইমামের উপর ওর একটু সফট কর্নার আছে। এই ইমাম, তোমার কপালের এটা কি অবস্থা? কাল আসনি কেন? খুব ব্যথা পেয়েছো? আরে না, তেমন কিছু না, একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল। ব্যাগ থেকে একটা চকলেট বের করে ইমামের দিকে এগিয়ে দিয়ে, তুমি ক্লাসের সবচেয়ে ফান লাভিং ছেলে, তোমাকে এভাবে চুপচাপ বসে থাকতে একদম মানাচ্ছে না। এই নাও চকলেট খাও, মন ভালো হয়ে যাবে। আর কোনো নোট লাগলে আমাকে বলো, আমি দিয়ে দেবো। ইমাম ইরার দিকে তাকিয়ে একটু হাসলো। ঠিক সেই মুহূর্তে ক্লাস শেষে ফিরছিল মেহরিন। ক্লাসে জানালার ফাঁক দিয়ে ওর চোখ পড়ল লাস্ট বেঞ্চে। ইমাম হাসি মুখে একটা মেয়ের হাত থেকে চকলেট নিচ্ছে আর কথা বলছে। মেহরিনের বুকের ভিতরটা হঠাৎ করেই কেমন যেন ছ্যাদ করে উঠল। অদ্ভুত এক জ্বালা। যে ছেলেটা ওর জন্য কাল মার খেলো, অপমান সহ্য করলো, সে আজ অন্য একটা মেয়ের সাথে বসে হাসছে। সোনিয়া মেহরিনের চোখ অনুসরণ করে দেখে ফেলে মুচকি হাসে। কি রে মেহরিন, কি দেখিস? ছেলেটার তো দেখি অনেক ডিমান্ড, মেয়েটা তো বেশ কিউট। কাল তো এত বড় অপমান করলি, আজ দেখ ছেলেটা ঠিকই নতুন কাউকে জুটিয়ে নিয়েছে। মেহরিন রাগি আর জেদে গটগট করে হাঁটতে হাঁটতে বলে, আমার কি তাতে? ওর যাসতে ইচ্ছে হাসুক, ঘুরুক, আই ডোন্ট কেয়ার। রাতে ডাইনিং টেবিলে আজ ইমামের প্লেটের খাবার প্লেটে পড়ে আছে। কি রে ইমাম, খাচ্ছিস না যে? ভার্সিটিতে আজ কিছু হয়েছে? না ভাবি, কিছু না, আমার খিদে নেই, আমি রুমে যাচ্ছি।
ইমাম উঠে যেতেই ভাবি চিন্তিত মুখে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিজের রুমে গিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়ল ইমাম। অন্ধকারে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে সে। মেহরিনের বলা কথাগুলো কানে বাজছে। তুমি একটা বাচ্চা ছেলে, বয়সের প্লাস ব্যাচের পার্থক্য বোঝো? ইমামের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইমাম আপন মনে ফিসফিস করে, ঠিক আছে আপু, আমি না হয় আপনার ইকোর দুনিয়া থেকে দূরেই থাকবো। আমার ভালোবাসা যদি আপনার কাছে ফালতু আসা হয়, তবে এই ইমাম আর কখনোই আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে না। ইমামের এমন চটপটে ভাবটা একদম গায়েব। মেহরিনের সামনে দিয়ে হেঁটে গেলেও সে একবারও চোখ তুলে তাকায় না। উল্টো ক্লাসের মেয়ে ইরার সাথে তাকে সবসময় দেখা যায়। মেহরিন বাইরে ইগো দেখালেও ভিতর ভিতর সে রাগে আর জেলাসিতে জ্বলে যাচ্ছে। তবে পরিস্থিতি আরও খারাপ হলো যখন আসিফ এই সুযোগটাই ফায়দা নিল। আসিফ ক্যান্টিনের বাইরে একা মেহরিনকে পেয়ে শয়তানি হাসি দিয়ে, কি ব্যাপার মেহরিন, খুব তো জুনিয়রের পক্ষে লড়েছিলে, দেখলো তো ছেলেটা আসলে একটা প্লে বয়। আমি নিজের কানে শুনেছি ওর বন্ধুদের সাথে বাজি ধরেছে যে ফার্স্ট ইয়ারে থাকতেই সে থার্ড ইয়ারের সবচেয়ে সুন্দরী রাগী মেয়েটাকে পটিয়ে ছাড়বে। আর এখন তো নিজের ব্যাচের নতুন মেয়ে পেয়েছে, তোমাকে তো সে জাস্ট খেলনা বানিয়েছে। আসিফের কথা শুনে চমকে উঠে চোখ দুটো রাগে লাল হয়ে গেল। আপনি কি বলছেন এসব আসিফ ভাই? বিশ্বাস না হলে গিয়ে দেখো, লাইব্রেরির সামনে সে ওই মেয়েটার সাথে বসে তোমার ব্যাপারেই হাসাহাসি করছে। আসিফের বিষাক্ত কথাগুলো মেহরিনের ভিতরে জমে থাকা জেলাসি আর রাগকে বারুদে পরিণত করলো। সে হনহন করে লাইব্রেরির দিকে গেল। সেখানে সত্যি ইমাম আর ইরা বসে হাসি মুখে একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিল। মেহরিনের মনে হলো ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। রাগে কাঁপতে কাঁপতে সে সোজা গিয়ে দাঁড়ালো ওদের সামনে। খুব মজা লাগছে তাই না ম্যাম? সিনিয়রের ইমোশন নিয়ে খেলা করে বন্ধুদের কাছে বাজি জেতা খুব শখ তোমার। আপু, আপনি কি বলছেন এসব? আমি কিসের বাজি ধরবো? সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল ইমামের গালে। একদম চুপ। তোমার মতো একটা সস্তা আর চরিত্রহীন ছেলের মুখে আমি কোনো কথা শুনতে চাই না। আমি ভেবেছিলাম তুমি আর 10টা ছেলের চেয়ে আলাদা, কিন্তু তুমি এতটা প্রতারক। জাস্ট গেট লস্ট ফ্রম মাই সাইট। জীবনেও যেন আর তোমার এই মুখটা আমাকে দেখতে না হয়। থাপ্পড়ের শব্দে আশেপাশের সবাই চমকে গেল। ইরাম ভয়ে পিছিয়ে গেল। ইমামের গালটা লাল হয়ে গেছে, কিন্তু ও হাত দিয়ে গালটা ঢাকলো না। ওর চোখ দিয়ে শুধু এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কোনো প্রতিবাদ করলো না সে, শুধু ভাঙা গলায় একবার বলল, আমার ভালোবাসাকে আপনি বাজে ভাবলেন আপু? ঠিক আছে, কথা দিচ্ছি এই মুখ আপনি আর জীবনেও দেখতে পাবেন না। এই বলে ইমাম মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল। মেহরিন সেখানেই দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। ও নিজের হাতটাও তখন কাঁপছে। রাতে ড্রয়িং রুমে রনি খুব রেগে আছেন। ক্যাম্পাসে আসিফের দলের সাথে ইমামের মারামারি আর পলিটিক্সের ঝামেলার খবর রনির কানে পৌঁছে গেছে। আমি তোকে এখানে গুন্ডামি করতে পাঠাইনি ইমাম। আসিফের মতো পলিটিক্যাল পোলাপানের সাথে তুই লাগতে গেছিস। ওরা যে কোনো দিন তোকে রাস্তায় ফেলে মেরে ফেলবে। তোর এই দেশে পড়ার দরকার নেই। রনি প্লিজ শান্ত হও, ওকে ওকে বুঝিয়ে বলবো আমরা। কোনো কথা না, আমি ওর কানাডার ভার্সিটির পেপারস আগেই প্রসেস করে রেখেছিলাম। আগামী পরশু রাতে ফ্লাইটে ও ঢাকা ছাড়ছে, কাউকে জানানোর দরকার নেই। রনি ভেবেছিল ইমাম হয়তো প্রতিবাদ করবে, আগের মতো চিল্লাচিল্লি করবে, কিন্তু না। ইমাম সোফায় একদম পাথরের মতো বসে আছে, মুখে কোনো কথা নেই। ঠিক আছে ভাইয়া, তুমি ফ্লাইটের টিকিট কনফার্ম করো, আমি যাব। ইমামের এই অস্বাভাবিক শান্ত রূপ দেখে রনি আর ভাবি দুজনেই অবাক। রাত তখন গভীর। নিজের রুমে অন্ধকারে বসে একা একা সুটকেস গোছাচ্ছে ইমাম। হাতে মেহরিনের একটা ঝাপসা ছবি, যেটাও দূর থেকে তুলেছিল। ছবিটার দিকে তাকিয়ে অঝরে কাঁদতে কাঁদতে, আপনি তো আমার মুখটাও দেখতে চাননি আপু। আমি অনেক দূরে চলে যাচ্ছি আপনার দুনিয়াতে। আর কোনো দিন এই ফালতু জুনিয়রটা ডিস্টার্ব করতে আসবে না। ভালো থাকবেন মেহরিন আপু। গত রাতে সেই থাপ্পড়ের পর মেহরিনের সারা রাত দুই চোখের পাতা এক হয়নি। রাগের মাথায় কাজটা করলেও এখন ওর বুকের ভিতর অদ্ভুত একটা অস্বস্তি আর হাহাকার কাজ করছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে ইমামের পানি ছলছল চোখ দুটো আর ওর শেষ কথাটা, কথা দিচ্ছি এই মুখ আপনি আর জীবনেও দেখতে পাবেন না।
সকাল থেকে ক্যান্টিন, লাইব্রেরি সব জায়গায় মেহেরিনের চোখ শুধু একটা মানুষকেই খুঁজেছে, কিন্তু কোথাও ইমাম নেই। কিরে মেহরিন, সকাল থেকে তোকে কেমন যেন অস্থির লাগছে। বারবার ঘড়ি দেখছিস, এদিক ওদিক তাকাচ্ছিস। তুই কি ওই ইমামকে খুঁজছিস? পাগল হয়েছিস তুই? আমি কেন ওই ফালতু ছেলেটাকে খুঁজতে যাব? আমি আমি তো জাস্ট এমনিতেই দেখছিলাম যে আজ আবারও আমার সামনে আসে কিনা। আসলে তো আজ ওকে আমি একদম সোজা প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। তোর এই ইগো একদিন তোকে খুব ভোগাবে মেহরিন। কাল তুই সবার সামনে ছেলেটার গায়ে হাত না তুললেও পারতি। ওর চোখের অসহায় দৃষ্টিটা দেখে আমারই কষ্ট হচ্ছিল। সোনিয়ার কথায় মেহরিন চুপ করে থাকে। হঠাৎ বারান্দার শেষ মাথায় রাফি আর মীরকে দেখতে পাই ও, কিন্তু ওদের চেহারা আজ একদম বিধ্বস্ত। মীরের চোখ জবা ফুলের মতো লাল, আর রাফি একদম চুপচাপ একটা বেঞ্চে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহরিন নিজের ইগো দূরে সরিয়ে সোজা গিয়ে দাঁড়ালো ওদের সামনে। কী ব্যাপার, তোমাদের ওই হিরো বন্ধুটা কোথায়? আজ ভার্সিটিতে আসেনি? কাল তো অনেক বড় বড় কথা বলেছিল। আজকে আমার ভাই ক্যাম্পাসে বসে ছেড়ে দিল নাকি? মেহরিনের কথা শুনে রাফি আস্তে আস্তে মাথা তুলে তাকালো। রাফির চোখে ঘৃণা আর কষ্ট। খুব শান্তি লাগছে তাই না আপু? নিজের ইগো আর অহংকার দেখিয়ে খুব জিতে গেছেন বলে মনে হচ্ছে। আপনি তো খুঁজছিলেন ওকে অপমান করার একটা সুযোগ, তাই না? তুমি এভাবে কথা বলছো কেন? আর ও কোথায় সেটা বলো। ও নয়, আর কোনোদিন আপনার সামনে আসবে না। আপনি তো এটাই চেয়েছিলেন, তাই না? আপনি কাল ওকে চরিত্রহীন বলেছেন, প্লে বয় বলেছেন, অথচ আপনি জানেন ও কাল রাতে দেশ ছেড়ে চলে গেছে। কি বলছো এসব? দেশ ছেড়ে চলে গেছে মানে? আপু, ওর বড় ভাই ওকে কাল রাতের ফ্লাইটে কানাডায় পাঠিয়ে দিয়েছে। আর ও যাওয়ার আগে আমাদের একবার ফোন করেও জানায়নি, শুধু একটা মেসেজ দিয়েছে যে ও আর কখনোই দেশে ফিরবে না। আপনি আসিফের মতো একটা জানোয়ারের সাথে বিশ্বাস করে আমাদের বন্ধুটাকে সবার সামনে অপমান করলেন। আসিফ যে নিজে আপনাকে পাওয়ার জন্য এসব মিথ্যা গল্প বানিয়েছে, সেটা আপনি আপনার ম্যাচিওর ব্রেইন দিয়ে বুঝতে পারলেন না। রাফির কথাগুলো যেন মেহরিনের কানে গরম সীসার মতো গলতে গলতে ঢুকলো। আসিফ মিথ্যে বলেছে? মেহরিনের শরীরটা থরথর করে কাঁপতে শুরু করলো। ও দু হাতেই নিজের মুখ ঢেকে ফেললো। যে হাত দিয়ে ও কাল ইমামকে থাপ্পড় মেরেছিল, সেই হাতটা আজ তীব্র অপরাধ বোধে পড়ছে। না, এটা হতে পারে না। ও আমাকে না বলে ভাবে চলে যেতে পারে না। ও তো আমাকে ভালোবাসতো, তাই না? ও আমাকে কেন সত্যিটা বললো না, বোঝালো না? মেহরিন শান্ত হ, যা হওয়ার হয়ে গেছে। মেহরিন আর এক মুহূর্ত শান্ত থাকতে পারল না। পাগলের মতো ওভারসিটির মাঠে দৌড়ে গেল। সেখানে আসিফ ওর দলবল নিয়ে আড্ডা দিচ্ছিল আর হাসাহাসি করছিল। মেহরিনকে আসতে দেখে আসিফ শয়তানি হাসি দিয়ে এগিয়ে এলো। আরে মেহরিন, কালকের শোটা তো দারুণ ছিল। জুনিয়রটাকে একদম উচিত শিক্ষা। আসিফ কথা শেষ করার আগেই ঠাস সজোরে একটা চর এসে পড়ল ওর গালে। চরের জোর এতই বেশি ছিল যে আসিফ কয়েক কদম পিছিয়ে গেল। ওর ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। পুরো মাঠে সবাই থমকে দাঁড়িয়ে গেল। তুই এত বড় একটা শয়তান! তোর মিথ্যে কথার জন্য আজ ওই ছেলেটা দেশ ছেড়ে চলে গেল। তুই ভেবেছিস ওকে সরিয়ে দিলে তুই আমাকে পাবি? শোন আসিফ, মেহেরিন মরে গেলেও তোর মতো একটা নিচু মনের মানুষের দিকে ফিরেও তাকাবে না। আর জীবনে কোনোদিনও যদি আমার সামনে এসেছিস, আমি তোকে জ্যান্ত জ্বালিয়ে দেব। আসিফকে ওইভাবেই সবার সামনে অপমান করে মেহেরিন সেখান থেকে বেরিয়ে সোজা একটা রিক্সা নিল। ওর গন্তব্য এখন ইমামের বাসা। ও একবার শুধু জানতে চায় ছেলেটা কি সত্যি সত্যি ওকে এত বড় শাস্তি দিয়ে চলে গেল। কলিং বেল বাজতেই দরজা খুলে দিলেন নীলা ভাবি। সামনে মেহরিনকে দেখে তিনি বেশ অবাক হলেন। মেহরিনের চোখ মুখ ফুলে আছে কান্নায়, চুলগুলো এলোমেলো। ইমাম, ইমাম কোথায়? প্লিজ বলুন। ও যায়নি, ও আমার উপরে রাগ করে কোথাও লুকিয়ে আছে, তাই না? ভাবি একটা দীর্ঘশ্বাস ফেলে মেহরিনের হাত ধরে ভিতরে নিয়ে এলেন। তুমি মেহরিন, তাই তো? ও তোমার কথাই সবসময় বলতো, কিন্তু তুমি বড্ড দেরি করে ফেলেছো মেহরিন। কাল রাত 3টের ফ্লাইটেও কানাডা চলে গেছে। যাওয়ার আগেও তোমার সাথে দেখা করার খুব চেষ্টা করেছিল, কিন্তু তুমি তো ওর মুখটাও দেখতে চাওনি। মেহরিন সোফায় বসে পড়ে হাওমাও করে কেঁদে উঠল। আমি ওকে ভুল বুঝেছিলাম। আমি বুঝতে পারিনি ও আমাকে কতটা ভালোবাসে। আমি ওর কাছে শুধু একটাবার ক্ষমা চাইতে চাই। ওকে একটাবার ফিরে আসতে বলুন না। ও যাওয়ার আগেই ডায়েরিটা রেখে গেছে।
বলেছি তুমি যদি কখনো ওকে খুঁজতে আসো তাহলে যেন এটা তোমাকে দিই। মেহেরিন কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলল। প্রতিটা পাতায় পাতায় শুধু মেহেরিনের স্কেচ। ওর হাসি মুখ, ওর রাগী মুখ, প্রথম দিন ধাক্কা লাগার পর নীল থ্রিপিচ পরা মেহেরিন, আর একদম শেষের পাতায় যেখানে চোখে জলের দাগ শুকিয়ে কাগজে কুঁচকে আছে সেখানে লেখা, সিনিয়র আপু, আপনার ইগোর পাহাড় আমি ভাঙতে পারিনি, তবে আপনি ভালো থাকবেন, আমার প্রথম আর শেষ ক্রাশ হয়েই থাকবেন। এটি আপনার অবাধ্য জুনিয়র। ডায়েরিটা বুকে চেপে ধরে মেহেরিন ডুকরে কেঁদে উঠল। সময় কখনো থেমে থাকে না। দেখতে দেখতে চোখের পলকেই কেটে গেছে দীর্ঘ 6টা বছর। কানাডার টরন্টো শহরের এক বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানির হেড অফিস। বাইরে প্রচণ্ড বরফ পড়ছে। কনফারেন্স রুমের টেবিলের একদম মাথায় বসে আছে একজন সুদর্শন যুবক। পরনে দামি আরমানি স্যুট। ফজিল আর হাসি খুশি ছেলেটা আজ পুরোপুরি বদলে গেছে। চেহারায় একটা রাফ অ্যান্ড টাফ ভাব। জিমের কারণে শরীরটা আগে যে অনেক চওড়া আর পেশিবহুল হয়েছে। সে আর কেউ নয় আমাদের ইমাম। এখন সে কানাডার এক সফল ইয়াং এন্টারপ্রেনার। হঠাৎ ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট খুব তাড়াহুড়ো করে রুমে ঢুকলো। স্যার, আপনার বাবার কল এসেছিল বাংলাদেশ থেকে। উনি আপনাকে খুব এমার্জেন্সি দেশে ফিরতে হবে। মায়ের শরীর নাকি খুব খারাপ। পেনটা টেবিলে রেখে জানালার বাহিরে বরফে ঢাকা শহরের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে, দেশে 6 বছর, অনেক লম্বা একটা সময়। ঠিক আছে, আজকের রাতের ফ্লাইটের টিকিট কনফার্ম করো। এবার ঢাকা ফেরার সময় হয়েছে। ঢাকা শহরের আকাশে আজ সকাল থেকেই মেঘলা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মেহেরিনদের বাড়িটা আজ ঝলঝলে আলো আর গাঁদা ফুলে সাজানো। আজ মেহেরিনের গায়ে হলুদ। পুরো বাড়িতে আত্মীয় স্বজন আর হাসি খুশি মানুষের ভিড়। কিন্তু মেহেরিনের নিজের ঘরটাই যেন এক গোরস্থানে নীরব। আয়নার সামনে বসে আছে মেহেরিন। পরনে হলুদ রঙের শাড়ি, 2 হাত ভর্তি কাচের চুড়ি। কিন্তু যে মেয়েটার রূপে একসময় পুরো ক্যাম্পাস পাগল ছিল, আজ তার চোখের নিচে গাঢ় কালি। টানা টানা চোখগুলোতে লাল বর্ণ ধারণ করে আছে শুধু এক শূন্যতা। 6টা বছর, দীর্ঘ 6টা বছর ডায়েরি বুকে জড়িয়ে ধরে বেঁচে আছে, কিন্তু আজ তার দেয়ালে পিঠ ঠেকে গেছে। হঠাৎ ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলেন মেহেরিনের বাবা শওকত সাহেব। বাড়ির সবাই মানুষটাকে বাঘের মতো ভয় পায়। তার বদমেজাজি রূপ পুরো এলাকার মানুষের জানা। মেহেরিন, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখনো পার্লারের মেয়েকে বসে রেখে এই ফালতু ডায়েরিটা নিয়ে বসে আছো। আমি এই বিয়েটা করতে চাই না বাবা। আপনাদের আমি 1000 বার বলেছি, প্লিজ আমাকে আর একটু সময় দিন। সময়? আর কত সময় দেবো তোমাকে? গত 6 বছর ধরে তোমার এই পাগলামি আর ঘাটতারামি আমি সহ্য করেছি। যে ছেলেটা তোমায় ছেড়ে বিদেশে গিয়ে নিজের জীবন গুছিয়েছে, তার জন্য তুমি এখানে বসে বসে নিজের জীবনটা নষ্ট করছো। ফাজিল সাহেবের ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। তার অনেক প্রতিষ্ঠিত ফ্যামিলি। আমি তোমার বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমাকে ছেড়ে যায়নি বাবা। আমার অহংকারের জন্যই আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম। ও শুধু আমাকে ভালোবাসতে চেয়েছিল। এই ডায়েরিটা ওর শেষ স্মৃতি বাবা। আমি এটা ছেড়ে বাঁচবো না। শাট আপ! বাস্তবে এসব সেন্টিমেন্টাল সস্তা ডায়লগ মানেই না মেহেরিন। কাল সন্ধ্যায় তোমার বিয়ে, আর এটাই আমার শেষ কথা। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবে, না হলে আমি বাধ্য হব তোমাকে জোর করে নিচে টেনে নিয়ে যেতে। শওকত সাহেব রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। মেহেরিন ডায়েরিটা বুকে চেপে ধরে ফ্লোরে বসে ডুকরে কেঁদে উঠে বলে, তুমি কোথায় হারিয়ে গেলে মা? তুমি একবার আসো না প্লিজ, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট। বৃষ্টিটা এখন বেশ জোরেই পড়ছে। গেট দিয়ে ট্রলি ঠেলে বের হয়ে এলো এক দীর্ঘদেহী যুবক। পরনে একটা সাধারণ ক্যাজুয়াল শার্ট আর জিন্স, মুখে হালকা চাপদাড়ি। হাঁটার ভঙ্গিতেই একটা শান্ত আর ধীরস্থির ভাব। 6 বছরের কানাডা জীবন তাকে বদলে দিয়েছে। এই সেই ইমাম হাসান কাব্য। বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল ইমাম। হঠাৎ দূর থেকে কেউ একজন ওর নাম ধরে চিৎকার করে উঠল, ইমাম! শালা ফাজিল, দাঁড়া, তুই আস। ইমাম ঘুরে তাকাতেই দেখলো রাফি আর মীর দৌড়ে আসছে। ওদের দেখেই ইমামের মুখে একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। ও ট্রলিটা ছেড়ে দিয়ে 2 হাত বাড়িয়ে দিল বন্ধুদের জড়িয়ে ধরার জন্য, কিন্তু রাফি এসেই ঠাস।
সজোরে একটা চর বসিয়ে দিল ইমামের গালে। চরের শব্দে আশেপাশের কয়েকজন ঘুরে তাকালো। মীর এসে সজোরে ইমামের শার্টের কলার চেপে ধরল। খুব বড় লোক হয়ে গেছিস না? কানাডায় গিয়ে আমাদের কথা ভুলে গেছিস? 6টা বছর একটাবার ফোন করে বলতে পারিসনি যে তুই বেঁচে আছিস? আমরা দিনের পর দিন তোর জন্য কাঁদেছি, আর তুই? মার, আরও মার। তোদের এই মার খাওয়ার জন্যই তো 6 বছর পর দেশে ফিরছি দোস্ত। আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে তোরা। তুই একটা জানোয়ার ইমাম, তুই কেমনে পারলি আমাদের ছেড়ে এত বছর থাকতে? 3 বন্ধু এয়ারপোর্টের গেটে একে অপরকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। 6 বছরের জমানো অভিমান আর শূন্যতা বৃষ্টির জলের সাথে ধুয়ে মুছে একাকার হয়ে গেল। বন্ধুদের সাথে নিয়ে গাড়িতে করে বাড়ির সামনে এসে দাঁড়ালো ইমাম। বুকটা ধুকপুক করছে ওর। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলেন নীলা ভাবি। ইমামকে দেখেই ভাবির হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে গেল। কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে থেকে তারপর অবাক হয়ে, ইমাম, মা, ও মা, তাড়াতাড়ি আসেন, দেখেন কে এসেছে। ভিতরে থেকে দৌড়ে এলেন ইমামের মা। বয়সের ভারে মানুষটা অনেক দুর্বল হয়ে গেছে। ছেলেকে দেখেই তিনি ফ্লোরে বসে পড়লেন। ইমাম দৌড়ে গিয়ে মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে মাকে জড়িয়ে ধরল। মা, আমাকে মাফ করে দাও মা। কেমন আছো মা তুমি? ইমামের মা কাঁদতে কাঁদতে ইমামের মুখটা দুহাতে তুলে ওর কপালে চুমু খেয়ে, আমার পাগল ছেলেটা, কেমন আছিস বাপ আমার? তুই কত শুকিয়ে গেছিস রে। একা একা থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করিসনি, তাই না? আমি তো ভেবেছিলাম মরে যাওয়ার আগে আমার ছেলেটার মুখ আর দেখতে পাবো না। তোমার হাতের রান্না ছাড়া কি আর আমার পেট ভরে মা? এতদিন তো শুধু বেঁচে থাকার জন্য খেয়েছি। আজ তোমার হাতের ভোনা খিচুড়ি আর গরুর মাংস খাবো, তবেই আমার শান্তি। দেবরজি যে এত পাশান হয় তা তো আগে বুঝিনি। তবে তোমার আসার খবর পেয়ে সকাল থেকেই তোমার পছন্দের কাচ্চি বিরিয়ানি আর গরুর মাংস ভুনা করে রেখেছি। আজকে পেট পুড়ে খাবে তুমি আর তোমার এই 2 ফাজিল বন্ধু। এর মাঝেই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন বড় ভাই রনি আর ইমামের বাবা। রনির কোলে ওর 5 বছরের ছেলে আরাফ। রনিকে দেখেই ইমাম উঠে দাঁড়ালো। হাসতে হাসতে এগিয়ে এসে এক হাতে ইমামকে শক্ত করে জড়িয়ে ধরে। কিরে, কানাডায় গিয়ে তো দেখি তুই আমার চেয়েও লম্বা হয়ে গেছিস। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো তোকে পেয়ে। আয়, এই দুষ্টুটাকে চিনে নে। আরাফ, দেখো তো কে এসেছে। ছোট্ট আরাফ গোল গোল চোখে তাকিয়ে রইল। তারপর লাজুক গলায় বলল, তুমি আমার তাত্তু? হ্যাঁ বাবু, আমি তোমার চাচ্চু। তাত্তু, তুমি আমার জন্য কি এনেছো? তোমার জন্য খেলনা, চকলেট আর একটা বড় প্লেন এনেছি। ইস, আমার তাত্তু অনেক ভালো। সবাই হেসে উঠল। হঠাৎ আরাফ ইমামের দাড়ি ধরে টান দিল। তাত্তু, তোমার মুখে এত চুল কেন? কানাডার ঠান্ডায় দাড়ি কম হয়ে গেছে। আমি বড় হইলে আমারও এত চুল হইব? আগে ভাত খেতে শিখ, তারপর দাড়ির চিন্তা করিস। ঘরের পরিবেশটা মুহূর্তেই হাসিতে ভরে গেল। ইমামের বাবা পাশ থেকে এগিয়ে এসে গলায় একটা চাপা আবেগ নিয়ে ইমাম, আরাফকে কোল থেকে নামিয়ে বাবাকে জড়িয়ে ধরে, বাবা কেমন আছেন? ভালো ছিলাম না রে, তোকে পাওয়ার পর অনেক ভালো আছি। জার্নিতে বেশি ধকল যায়নি তো ইমাম? ফ্লাইটে কোনো সমস্যা হয়নি তো? না বাবা, সব ঠিকঠাক ছিল। জানিস, সেদিন তোকে জোর করে ফ্লাইট ধরিয়ে দেওয়ার পর আমার নিজেরও রাতে ঘুম হতো না। কিন্তু বড় ভাই হিসেবে আমার এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। ভেবেছিলাম তুই একা হয়তো বিদেশে গিয়ে কষ্ট পাবি, কিন্তু তুই আজ প্রমাণ করেছিস যে তুই নিজের পায়ে দাঁড়াতে পারিস। আই এম প্রাউড অফ ইউ ভাই। বাড়ির ডাইনিং টেবিলে যেন আজ চাঁদের হাট বসেছে। টেবিলে ধোয়া ওঠা কাচ্চি বিরিয়ানি, গরুর মাংসের ঝাল, ভুনা, বোরহানি। ইমামের 2 পাশে বসেছে রাফি আর মীর। ইমামের মা নিজের হাতে ইমামের প্লেটে মাংস তুলে দিচ্ছেন। ভাবি, আপনার হাতে রান্নার জবাব নেই। এই জানোয়ারটার জন্য এতদিন আপনার হাতের রান্না থেকে আমরা বঞ্চিত ছিলাম। একদম ঠিক কথা। কানাডায় তো মনে হয় ঘাস পাতা খেয়ে কাটিয়েছিস। দেখছিস না কেমন হাবাতের মতো হচ্ছে। এই রাফি, তুমি আমার দেবরকে একদম পচাবে না বলে দিলাম।
নিচে তো দেখি 3 প্লেট বিরিয়ানি সবার করে দিলে। ভাবি ঠিকই বলেছে, তুমি ওকে কিছু বলো না ভাবি, ও এমনিতেই একটা রাক্ষস। ওর প্লেটে আরও মাংস দাও, না হলে আজ আমার খাবারটাও কেড়ে খাবে। ঠিক তখনই ছোট্ট আরাফ নিজের প্লেট থেকে একটা মাংসের টুকরা তুলে ইমামের প্লেটে রেখে দিল। তাত্তু, এটা তুমি খাও। কেন বাবু? আমাল তাত্তু তুলে দিল এখন আইতে, তাই আমাল তাত্তুল। কথাটা শুনে টেবিলে বসা সবাই মুচকি হেসে ফেলল। মা চুপচাপ আঁচল দিয়ে চোখ মুছে নিলেন। 6 বছরের সবচেয়ে আগে তোকে আপন করে নিল এই ছোট্ট মানুষটাই। আমি আর কোথাও যাব না বাবু, অনেকদিন তোমাদের থেকে দূরে ছিলাম। পাকা কথা। একদম পাকা কথা। খাবার টেবিলে হাসাহাসি আর খুনসুটিতে পুরো বাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছে। 6 বছরের না বলা কথা, জমানো গল্প সব যেন এই এক টেবিলে উঠে আসছে। পরিবারের এই উষ্ণতা আর বন্ধুদের ভালোবাসা ইমামের বুকের ভিতরে সব ক্লান্তি ধুয়ে দিচ্ছিল। সবার সাথে আড্ডা শেষে রাফি আর মীরকে নিয়ে নিজের রুমে এসে বসলো ইমাম। ইমাম খেয়াল করলো রাফি আর মীরের চেহারা এখন খুব গম্ভীর। কিরে, তোদের হঠাৎ কি হলো? এত ভালো খাওয়া দাওয়ার পর মুখ এমন অন্ধকার করে আছিস কেন? পেট খারাপ হলো নাকি? দোস্ত, তুই তো দেশে ফিরলে, একটা খুব জরুরি কথা জানানোর ছিল তোকে। জরুরি কথা? কি কথা? তোদের কোনো বিপদ হয়েছে? বিপদ আমাদের না রে, বিপদ মেহেরিন আপুর। তুই চলে যাওয়ার পর থেকে মেয়েটাই 6 বছরের ক্যাম্পাসে একটা ছেলের সাথেও কথা বলেনি, শুধু তোর দেওয়া ডায়েরিটা নিয়ে পাগলের মতো ঘুরেছে। আমরা সবাই জানতাম ও তোর জন্য ওয়েট করছে, কিন্তু কিন্তু কি মীর, চুপ করে আছিস কেন? ওর বাবা খুব কড়া মানুষ, তুই তো জানিস। কাল সন্ধ্যায় জোর করে আপুর বিয়ে দিচ্ছেন, আজ ওর গায়ে হলুদ। আমরা তো কিছুই করতে পারবো না দোস্ত, মেয়েটার ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। কথাগুলো শোনা মাত্রই ইমামের মাথার ভিতরটা যেন পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেল। এতক্ষণের হাসি খুশি পরিবেশটা যেন এক সেকেন্ডে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। 6 বছর ধরে যে মেয়েটার একটা ঝাপসা ছবি বুকে জড়িয়ে ও বেঁচে ছিল, কাল সেই মেয়েটা অন্য কারো হয়ে যাবে। ইমাম ধপ করে ফ্লোরে বসে পড়ল, দুহাত দিয়ে নিজের মুখটা ঢেকে হাউমাউ করে কেঁদে উঠল। 6 বছরের জমানো কষ্ট আর এক বুক হাহাকার যেন এই এক কান্নায় বেরিয়ে আসতে চাইছে। আমি এত বড় ভুল কিভাবে করলাম? আমি কেন একবার ওর সাথে কথা বললাম না? আমার জন্য মেয়েটা 6 বছর ধরে কষ্ট পেল, আর আজ আমি ওকে কিভাবে হারাবো? রাফি, আমি তোকে ছাড়া আর কিচ্ছু চাইনি জীবনে। রাফি আর মীর ফ্লোরে বসে ইমামকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ কাঁদার পর ইমাম আস্তে আস্তে চোখ মুছল। আমি দেশ ছেড়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আমার জন্য ওর সম্মান নষ্ট হচ্ছে, ও আমাকে ঘৃণা করে। কিন্তু ও যদি আমার জন্য 6 বছর অপেক্ষা করে থাকে, তবে আমি ওকে এইভাবে একা ছেড়ে দিতে পারি না রাফি। কাল সন্ধ্যায় তোদের দুজনকে আমার সাথে যেতে হবে। আমি শুধু আমার ফেলে আসা 6 বছরের ভালোবাসার জবাব চাইতে যাব। ঢাকা শহরের অন্যতম বড় আর নামি দামি কমিউনিটি সেন্টার। বাইরে অঝোরে বৃষ্টি পড়লেও ভিতরের আয়োজনে কোনো কমতি নেই। পুরো প্যান্ডেল জুড়ে চোখ ধাঁধানো আলো, হাজার হাজার টাকার ফুল আর ভিআইপি অতিথিদের ভিড়। মেহেরিনের বাবা শওকত সাহেব আজ ভীষণ ব্যস্ত। ফয়াজ সাহেবের ছেলে নাবিলের সাথে মেহেরিনের বিয়ে। ফয়াজ সাহেব লন্ডনের বড় ব্যবসায়ী, তাই শওকত সাহেব নিজের স্ট্যাটাস বজায় রাখতে টাকার কোনো মায়া করেননি। কিন্তু এত জাঁকজমক আর হাসি খুশি। আয়নার সামনে লাল বেনারসি পরে বসে আছে মেহেরিন। ভারী গয়না আর মেকআপেও ওর চোখের ভিতরে শূন্যতা আজ হাহাকার ঢাকা পড়ছে না। কোলের উপর এখনও ডায়েরিটা শক্ত করে চেপে ধরে আছে সে। ওর দু চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, যা সোনিয়া বারবার টিস্যু দিয়ে মুছে ফেলার চেষ্টা করছে। আর কাঁদিস না মেহরিন, প্লিজ। তোর মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। আঙ্কেল দেখলে আবার রেখে পুরো কমিউনিটি সেন্টার মাথায় তুলবে। যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে রে। মেয়েদের কপাল হয়তো নিজের ভালোবাসা আর পাওয়াটা লেখা থাকে না। আমার ভিতরটা মরে গেছে সানিয়া। 6 বছর ধরে যে মানুষটার একটা স্মৃতির আশায় আমি তিলে তিলে পড়েছি, আজ আমি অন্য কারোর হয়ে যাব। আমার যে দম বন্ধ হয়ে আসছে রে, মনে হচ্ছে কেউ আমার গলাটা চেপে ধরে আছে। ঠিক তখনই রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকলেন মেহেরিনের মা। ভদ্রমহিলা শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুছলেন। তিনি মেয়ের পাশে এসে মাথায় হাত রাখলেন। আমাকে মাফ করে দিস মা,
আমি তোর বাবার রাগের সামনে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারিনি। আজ নিজের মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে দেখেও আমি কিছু করতে পারছি না। তুই শুধু তোর এই অভাগী মাকে ক্ষমা করে দিস। তুমি কেন কাঁদছো মা? আমার আমার ভাগ্যটাই খারাপ। আমার ইগো আর অহংকারের শাস্তি তো আমাকে পেতেই হতো। আমি তো শুধু একটা বার ওর কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম মা। কমিউনিটি সেন্টারের দিকে প্রচণ্ড বেগে ছুটে আসছে দুটো কালো রঙের রেঞ্জ রোভার। সামনের গাড়ি ড্রাইভিং সিটে বসে আছে রাফি, পাশে মীর, আর পিছনের সিটে একা বসে আছে ইমাম। পরনে একটা ডার্ক নেভি ব্লু কালারের স্যুট। জানালার বাহিরে বৃষ্টির দিকে তাকিয়ে আছে সে। দোস্ত, তুই ঠিক আছিস তো? আজ কিন্তু কোনো ঝামেলা করা যাবে না। শওকত আঙ্কেল অনেক পাওয়ারফুল মানুষ, সাথে ফায়াজ সাহেবের লোকজনও আছে। আমি কি ওখানে মারামারি করতে যাচ্ছি মীর? আমি শুধু আমার রাগী সিনিয়র আপুটাকে দেখতে যাচ্ছি, যে আমার জন্য 6টা বছর ধরে চোখের পানি ফেলেছে। আজ যদি পুরো দুনিয়াও আমার সামনে এসে দাঁড়ায়, তবুও আমি ওকে আর কাঁদতে দেব না। কমিউনিটি সেন্টারের ভিতরে তখন বিয়ের কাজই চলে এসেছেন। স্টেজে বসে আছে বর নাবিল। শওকত সাহেব ফয়েজ সাহেবের সাথে হাসি মুখে কথা বলছেন। ঠিক সেই মুহূর্তে মূল ফটকের সামনে গাড়ি দুটো এসে ব্রেক কষল। সিকিউরিটি গার্ডরা ছাতা নিয়ে এগিয়ে আসার আগেই গাড়ির দরজা খুলে নামলো ইমাম। দুপাশে রাফি আর মীর। ইমামের এই রাজকীয় উপস্থিতিতে গেটের আশেপাশের মানুষেরা থমকে গেল। প্যান্ডেলের ভিতর ঢুকলো ইমাম। ওর হাঁটার ভঙ্গি দেখে সবাই ফিসফিস করা শুরু করলো। শওকত সাহেব ভিড়ের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে এগিয়ে এলেন। এই অপরিচিত সুদর্শন আর রাশবাড়ি ছেলেটাকে তিনি চিনতে পারলেন না। এক্সক্লুজ মি, আপনারা কে? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। ফাইজাজ সাহেবের কোনো মেহমান? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি ফাইজাল সাহেবের মেহমান না। আমার নাম ইমাম হাসান কাব্য, মেহরিনের ভার্সিটির জুনিয়র, কানাডা থেকে আসছি। নামটা শোনা মাত্রই শওকত সাহেবের মুখের হাসি নিভে গেল। চোখ দুটো রাগে বড় বড় হয়ে গেল। চারপাশের আত্মীয় স্বজনরা অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি? তোমার এত বড় সাহস যে তুমি আমার মেয়ের বিয়ের প্যান্ডেলে এসে হাজির হয়েছ? তুমি ভেবেছো কানাডা থেকে স্যুট টাই পরে এলে আমি তোমাকে মেনে নেব? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। একটুও না ঘাবড়ে শওকত সাহেবের চোখের দিকে তাকিয়ে সরাসরি, পুলিশ ডাকার কোনো প্রয়োজন নেই আঙ্কেল। আমি এখানে কোনো সিনকেট করতে আসিনি। 6 বছর আগে আমি যখন এই দেশ ছেড়েছিলাম, তখন আমি সত্যিই আপনার মেয়ের যোগ্য ছিলাম না। কিন্তু আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি শুধু একটা অধিকার নিয়ে। রুমের ভিতর থেকে বাহিরের এই গুঞ্জন আর চেঁচামেচি শোনা যাচ্ছিল। হঠাৎ মেহরিনের কানে ইমাম নামটা ভেসে এলো। ওর পুরো শরীর যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। হাত থেকে ডায়েরিটা ফ্লোরে পড়ে গেল। মেরিন, কোথায় যাচ্ছিস তুই? ভারী শাড়ি আর গয়না নিয়ে মেহরিন পাগলের মতো রুম থেকে দৌড়ে বেরিয়ে এলো। ভিড় ঠেলে সামনে আসতেই ওর পা দুটো থমকে গেল। 6টা বছর পর মানুষটা ওর সামনে দাঁড়িয়ে আছে। আগে চেয়ে অনেক পরিণত, অনেক বেশি সুন্দর। ইমাম ঘাড় ঘুরিয়ে তাকালো মেহরিনের দিকে। মেহরিনকে কোণে সাজে দেখে ওর বুকের ভিতরটা হু হু করে উঠল। দুই জোড়ে চোখ যখন এক হলো, তখন কমিউনিটি সেন্টারের সব কোলাহল, সব শব্দ যেন থমকে গেল। মেহরিনের দুই চোখ বেয়ে অঝরে পানি পড়ছে, ঠোঁট দুটো কাঁপছে। মেহরিনে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ইমাম, তুমি ফিরে এসেছো? ইমাম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। শওকত সাহেব আর শত শত মেহমানকে পাশ কাটিয়ে সোজা মেহরিনের দিকে হেঁটে গেল। মেহরিনের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। আপনি তো বলেছিলেন আপু, এই চরিত্রহীন জুনিয়রের মুখ আর জীবনেও দেখতে চান না, কিন্তু আমি যে কথা রাখতে পারলাম না। এই জুনিয়রের বেয়াদবিটা কি আর আজ মাফ করা যায় না? মেহরিন সমাজের কোনো পরোয়া করল না। সবার সামনে হাউমাউ করে কেঁদে উঠে ইমামের বুকে আছড়ে পড়ল আর বলল, তুই তো পাশান কেন ইমাম? আমাকে এভাবে 6 বছর কেন একা ফেলে রাখলি? তুই জানিস আমি কতটা মরে বেঁচেছিলাম? আমাকে এখান থেকে নিয়ে যা প্লিজ, আমি বিয়ে করবো না। পুরো প্যান্ডেল একদম নিস্তব্ধ। ফয়েজ সাহেব আর বর নাবিল হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। শওকত সাহেব রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। মেহরিন, কি বেহায়াপনা হচ্ছে সব? ওর কাছ থেকে সরে আয় বলছি।
ইমাম এক হাত দিয়ে মেহরিনকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শওকত সাহেবের দিকে তাকালো। আঙ্কেল, আমাকে মাফ করবেন। 6 বছর আগে আমি ওর ইগো ভাঙতে পাইনি বলে দেশ ছেড়েছিলাম, কিন্তু আজ ও নিজে আমার বুকে এসে দাঁড়িয়েছে। এই দুনিয়ার কোনো ফাইজার সাহেবের ছেলের ক্ষমতা নেই ইমাম হাসান কাব্যর ক্রাশকে ওর কাছ থেকে কেড়ে নেওয়ার। আমি আমার সিনিয়র আপুকে আজ সারা জীবনের জন্য নিয়ে যাব। শত শত ভিআইপি মেহমান, আত্মীয় স্বজন, স্টেজে বসা বরপক্ষ সবাই যেন মুহূর্তের জন্য পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। একটু আগেও যে প্যান্ডেল হাসাহাসি আর গানের শব্দ ছিল, সেখানে এখন শুধুই মেহেরিনের ডুকরে কাঁদার আওয়াজ শোনা যাচ্ছে। লাল বেনারসি পরা কোণে মেহেরিন, যাকে এতক্ষণ একটা জীবন্ত লাশের মতো লাগছিল, সে এখন হাউমাউ করে কাঁদছে একটা ছেলের বুকে মুখ লুকিয়ে। এক হাতে মেহেরিনকে শক্ত করে জড়িয়ে ধরে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ও ডার্ক ব্লু স্যুটের উপর মেহেরিনের চোখের পানি আর মেকআপ লেপটে যাচ্ছে, কিন্তু সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ফায়েজ সাহেবের চরম অপমানিত হয়ে হাতে থাকা দামি কাঁচের গ্লাসটা ফ্লোরে সজোরে ছুঁড়ে মারে। চিৎকার করে উঠলেন ফায়েজ সাহেব। শওকত সাহেব, এসব কি হচ্ছে এখানে? এ রাস্তার ছেলেটা কে? এটা আমার ছেলের বিয়ের আসর। আমার হবু পুত্রবধূকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে একটা বখাটে ছেলে, আর আপনারা সবাই সার্কাস দেখছেন? সিকিউরিটি কোথায় সব? এই ছেলেটাকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ফায়েজ সাহেবের চিৎকারে প্যান্ডেলের বাইরে থেকে 4-5 জন বিশালদেহী সিকিউরিটি গার্ড দৌড়ে এলো ইমামের দিকে, কিন্তু ইমামের গায়ে হাত দেওয়ার আগে রাফিয়ার মীর দুপাশ থেকে এসে গার্ডদের সামনে দেয়ালের মতো দাঁড়িয়ে গেল। মীর নিজের শার্টের হাতা গোটাতে গোটাতে একটা গার্ডের কলার চেপে ধরল। এক পাও সামনে আগাবি না, গায়ে হাত দিলে কিন্তু কারো হাত আস্ত রাখবো না বলে দিলাম। শওকত সাহেব রাগে কাঁপতে কাঁপতে সিকিউরিটিদের সরিয়ে সামনে এসে দাঁড়ালেন। তার মুখ অপমানে লাল হয়ে গেছে। তুই আমার বাড়ি থেকে বের হবি কি না? 6 বছর আগে তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করতে চেয়েছিলে, আজ আবার এসেছিস আমার সম্মান মাটিতে মিশাতে। মেহরিন, ওর কাছ থেকে সরে আয় বলছি। তোর বাবা এখনো মরে যায়নি। মেহরিন ইমামের বুক থেকে আস্তে আস্তে মুখ তুলল। ওর চোখ দুটো কান্নায় জবা ফুলের মতো লাল। সে বাবার চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা কাঁপা কাঁপা গলায় কথা বলল। মরে তো আমি গিয়েছিলাম বাবা। গত 6টা বছর ধরে এই বাড়িতে আমি শুধু একটা লাশ হয়ে বেঁচেছিলাম। মেহরিন, তুই সবার সামনে আমার মুখের ওপর কথা বলছিস? একটা ফালতু ছেলের জন্য তুই তোর জন্মদাতা বাবাকে অপমান করছিস। তুমি আমাকে বাধ্য করেছো বাবা। তুমি কি আসলেই বাবা নাকি কোনো কষাই? তুমি শুধু তোমার স্ট্যাটাস, তোমার অহংকার আর টাকায় দেখেছো। আজ তুমি এই ফাইজান সাহেবের ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছ। আমার মতামত আমার বিন্দুমাত্র প্রয়োজন মনে করনি। তুমি একটাবারও জানতে চাওনি যে তোমার মেয়েটা রাতে ঘুমায় কিনা? মেহরিনের কথাগুলো পুরো প্যান্ডেলে বোমার মতো ফাটল। শওকত সাহেব যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। যে মেয়ে গত 20টা বছরে তার মুখের উপর একটা কথাও বলেনি, সে আজ সবার সামনে এই বিদ্রোহ করছে। আত্মীয় স্বজনরা ফিস করা শুরু করেছে। ঠিক এই সময় স্টেজ থেকে নেমে এলো বর নাবিল। বাবার টাকায় ফুটানি মারা নাবিল রেগে মেগে এসে ইমামের শার্টের কলার ধরতে গেল। এই যে মিস্টার, আপনি জানেন আমি কে? আমি নাবিল। আপনি জাস্ট একটা 3rd ক্লাস বস্তির ছেলে হয়ে আমার বিয়ে ভাঙতে এসেছেন। আজ আমি আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবো। নাবিলের হাত ইমামের কলার ছোঁয়ার আগেই ইমাম এক ঝটকায় নাবিলের হাতটা ধরে ফেলল। এমন জোরে মুচড়ে ধরল যে নাবিল ব্যথায় কোকিয়ে উঠল। তুমি কে সেটা জানার কোনো বিন্দুমাত্র আগ্রহ আমার নেই ভাই। তবে তুমি যার দিকে আঙ্গুল তুলে আছো তার নাম ইমাম হাসান কাব্য। কাকে 3rd ক্লাস বলো? রাস্তার ছেলে বলো কাকে? হ্যাঁ, আমার কানাডার টরেন্টোতে আমার যে বিজনেস এম্পায়ার আছে সেটা কিনতে গেলে তোমার বাবার পুরো সম্পত্তি 3 বার বিক্রি করে দিতে হবে। তাই আঙ্গুলটা নামিয়ে কথা বলো, না হলে এই হাত আমি কবজি থেকে আলাদা করে দেব। ইমাম নাবিলের হাতটা একটা ধাক্কা দিয়ে ছেড়ে দিল। নাবিল টলতে টলতে পিছনে গিয়ে পড়ল। ফায়েজ সাহেব আর নিজের অপমান সহ্য করতে পারলেন না। শওকত সাহেব, এর মানে কি? এই ছেলেটা কে যে আমার ছেলেকে হুমকি দিচ্ছে? আমি আর এক মুহূর্ত এই অপমান সহ্য করব না। আজ যদি এই মেয়ের বিয়ে আমার ছেলের সাথে না হয়, তবে আপনার সাথে আমার কালকের সমস্ত বিজনেস ডিল বাতিল। মার্কেটে আপনাকে আমি রাস্তায় বসিয়ে দেব। আপনার কোম্পানির শেয়ার আমি 0 করে দেব।
শওকত সাহেব এই বিজনেস ডিলের হুমকির কথা শুনে ঘাবড়ে গেলেন। তারা সারা জীবনের কষ্টের কোম্পানি। তিনি মরিয়া হয়ে ইমামের দিকে ফিরলেন। দেখো ইমাম, তুই অনেক বড় হয়েছিস, টাকা কামিয়েছিস ভালো কথা, কিন্তু টাকা দিয়ে সব কেনা যায় না। তুই আমার পরিবারকে ধ্বংস করে দিস না। ওকে রেখে তুই চলে যা, আমি তোর হাত জোর করছি। হঠাৎ ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন ইমামের বড় ভাই রনি। রনি ভাইয়ের এই এন্ট্রিতে সবাই চমকে গেল। শওকত সাহেবের সামনে দাঁড়িয়ে আপনাকে হাত জোর করতে হবে না শওকত আঙ্কেল। আপনার সম্মান আমার বাবার সম্মানের মতোই, কিন্তু সম্মান কি শুধু বিজনেস ডিলে থাকে? 6 বছর আগে আমি নিজেই আমার ভাইকে দেশ ছাড়া করেছিলাম, কারণ আমি চেয়েছিলাম ও মানুষ হোক, নিজের যোগ্যতায় দাঁড়াক। আজও মানুষ হয়েছে। ও কানাডার সফল এন্টারপ্রেনার। আজও আমার কাছে ওর ভালোবাসার অধিকার চেয়েছে, আর বড় ভাই হিসেবে আমি ওর ঢাল হয়ে এখানে এসেছি। আঙ্কেল, ভাইয়া ঠিকই বলেছে। আমি মেহেরিন আপুকে কিনতে আসিনি, আর আপনার সম্মান নষ্ট করতে আসিনি। আপনি বিজনেস ডিলের ভয় পাচ্ছেন? আপনার ফাইজার সাহেবের পুরো কোম্পানির যে ভ্যালুয়েশন, সেটা আমার কানাডার একটা প্রজেক্টের সমান। আপনার কোম্পানিতে কাল সকালে আমি ইনভেস্ট করব, কিন্তু মেহেরিনকে আমি আজ এই মুহূর্তের জন্য আর এখানে একা ফেলে যাব না। ইমামের কথাগুলো এতই কনফিডেন্ট আর পাওয়ারফুল ছিল যে শওকত সাহেব কোনো উত্তর খুঁজে পেলেন না। তিনি বুঝতে পারলেন সে এখন একজন পরিণত পুরুষ, যে তার অধিকার কিভাবে আদায় করতে হয় সেটা খুব ভালো করেই জানে। ইম্পসিবল। নাবিল, চল এখান থেকে। শওকত সাহেব, আপনার এই অপমানের জবাব আপনি খুব শীঘ্রই পাবেন। আমরা কালই কোর্টে দেখা করব। ফয়েজ সাহেব তার ছেলে আর মেহমানদের নিয়ে হনহন করে প্যান্ডেল থেকে বেরিয়ে গেলেন। বিয়ের আসর মুহূর্তেই ভেঙে গেল। শওকত সাহেব ধপ করে একটা চেয়ারে বসে পড়লেন। তার সব অহংকার, স্টেটাস যেন আজ মাটিতে মিশে গেছে। হঠাৎ মেহেরিনের মা দৌড়ে এলেন। তিনি কেঁদে উঠে মেহেরিনকে বুকে জড়িয়ে ধরলেন। মেহেরিনের মা ইমামের মাথায় হাত রেখে কাঁদতে কাঁদতে, তুমি আমাকে মাফ করে দিও বাবা। আমি আমার মেয়ের কষ্ট দেখে অন্ধ ছিলাম। তুমি ওকে নিয়ে যাও বাবা, তুমি ওকে অনেক সুখে রাখিও। আপনি দোয়া করবেন আন্টি, ওকে আমি চোখে জল ফেলতে দেব না আর। ইমাম আস্তে করে মেহেরিনের হাতটা ধরল। চলো আপু, এখানে আমাদের আর কোনো কাজ নেই। অনেক তো হলো ইগোর খেলা, এবার একটু জুনিয়র হাতটা ধরো। বাবার দিকে এক পলক তাকিয়ে তারপর ইমামের হাতটা শক্ত করে ধরে একটা স্বস্তির হাসি দিল। চল। ইমাম মেহেরিনের হাত শক্ত করে ধরে প্যান্ডেলের বাহিরে বেরিয়ে এলো। পিছনে রনি, রাফি আর মীর। মেহমানরা তখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের যাওয়ার পথের দিকে। বাহিরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। কমিউনিটি সেন্টারের গেটের বাহিরের রাস্তায় বৃষ্টির মধ্যে এসে দাঁড়ালো ইমাম আর মেহেরিন। মেহেরিনের পরনের ভারী লাল বেনারসি শাড়িটা বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে লেপ্টে যাচ্ছে। শাড়ির আঁচল গড়িয়ে পানি পড়ছে মাটিতে, কিন্তু মেহেরিনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর সেই জুনিয়রের চোখের দিকে, যে ছেলেটা আজ পুরো দুনিয়ার সামনে দাঁড়িয়ে সবার অহংকার চূর্ণ করে ওকে নিজের করে নিয়েছে। ইমাম এক পলক মেহেরিনের দিকে তাকালো। ঠান্ডায় মেহেরিনের ঠোঁট কাঁপছে। ইমাম আর এক মুহূর্ত দেরি না করে নিজের গায়ের স্যুটটা খুলে পরম মমতায় মেহেরিনের কাঁধের উপর জড়িয়ে দিল। ইমামের স্যুটটা নিজের 2 হাত দিয়ে শক্ত করে বুকের সাথে চেপে ধরে ভেজা চোখে একটা প্রশান্তির হাসি হেসে, আজ আমার একটুও শীত লাগছে না ইমাম। আজ আমার মনে হচ্ছে দীর্ঘ 6 বছর পর আমি যেন বুক ভরে নতুন করে নিঃশ্বাস নিচ্ছি। তুমি আমাকে আসলেই মাফ করেছো তো? ইমাম কিছু বলার আগেই রনি একটা বড় ছাতা নিয়ে দৌড়ে এলেন ওদের মাথার উপর। এই বৃষ্টিতে ভিজে রোম্যান্স করার সময় এখন না, গাড়িতে উঠ সবাই। শওকত আঙ্কেল আর ফায়াজ সাহেব অনেক পাওয়ারফুল মানুষ, তাদের ইগোতে আঘাত লেগেছে। যে কোনো সময় পুলিশ দিয়ে বা লোকবল নিয়ে ঝামেলা করতে পারে। রাফি, তুই ড্রাইভ কর, গাড়ি সোজা কাজী অফিসে ঘোরা। আজ রাতেই আমি আমার ভাইয়ের বিয়ের কাজ সম্পূর্ণ করে ঘরে তুলব, কোনো রিস্ক নেওয়া যাবে না।
রনি ভাইয়ের কথায় সবাই দ্রুত রেঞ্জ রোভার গাড়িতে উঠে বসলো। রাফি ড্রাইভ করছে, পাশেই মীরার রনি। পিছনের সিটে পাশাপাশি বসে আছে ইমাম আর মেহরিন। গাড়ির ভিতরে একটা অদ্ভুত স্নিগ্ধ নিরাপত্তা। মেহরিন আস্তে করে নিজের মাথাটা ইমামের কাঁধে এলিয়ে দিল। ইমাম খুব সন্তর্পণে ওর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে ধরে রাখলো। আঙুলে আঙুল ছুঁয়ে আছে, আর এই স্পর্শে যেন গত 6 বছরে জমানো সব না বলা কথা আদান প্রদান হয়ে যাচ্ছে। রাত তখন 11:30। কাজী অফিসে খুব সাধারণভাবেই রনি আর বন্ধুদের সাক্ষীতে দিনটা কবুল শব্দের মাধ্যমে দীর্ঘ 6 বছরের অপেক্ষার অবসান হলো। কবুল বলার সময় মেহেরিনের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, আর ইমাম শক্ত করে ওর হাতটা ধরেছিল। রাত 12টা বেজে গেছে। ইমামদের বাড়ির ড্রয়িং রুমের দরজা খুলতেই দেখা গেল এক অন্যরকম দৃশ্য। ইমামের মা আর নীলা ভাবি একটা বরণডালা নিয়ে দরজায় হাসি মুখে দাঁড়িয়ে আছেন। রনি কাজী অফিস থেকেই ফোনে সব জানিয়ে দিয়েছেন। ভাবি হাসি মুখে এগিয়ে এসে মেহেরিনের কপালে একটা মিষ্টি চুমু খেয়ে, আমার দেবর মশাই একেবারে রাজকন্যা জয় করে নিয়ে ফিরে আসবে, তা তো ঘুণাক্ষরেও ভাবিনি। এসো মেহরিন, ভেতরে এসো, এই বাড়ি আজ থেকে পুরোপুরি তোমার। আমার পাগল ছেলেটা বিদেশে বসে শুধু তোর জন্যই কেঁদেছে রে মা। আজ থেকে তুই আমার বাড়ির লক্ষ্মী। কেউ কোনোদিন তোকে এই বাড়িতে একটা কড়া কথা বলবে না, এটা আমার ওয়াদা। আমাকে আপনারা এত সহজে এত আপন করে মেনে নেবেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি মা। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। রাত গভীর, চারিদিকে একদম নিস্তব্ধ, শুধু জানালার বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ। ইমামের পুরনো রুমটা আজ ভাবি আর বন্ধুরা মিলে হাজার অনেক লাল গোলাপ ফুল আর অসংখ্য সুগন্ধি মোমবাতি দিয়ে খুব মায়াবী করে সাজিয়ে দিয়েছে। রুমের মাঝখানে বিছানায় বসে আছে মেহেরিন। ওর পরনের লাল বেনারসিটা পরিবর্তন করে ভাবি ওকে একটা খুব সুন্দর আর সফট নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছেন, ভেজা চুলগুলো পিঠের উপর ছড়ানো। দরজা খোলার শব্দ হলো। ইমাম রুমে ঢুকলো। পরনে একটা সাধারণ সাদা শার্ট আর কালো ট্রাউজার। 6 বছর পর নিজের রুমে নিজের স্বপ্নের মানুষটার সাথেও আজ একদম একা। রুমের ভিতর এক নীরবতা, শুধু দুজনের হার্টবিট যেন বাইরে থেকে শোনা যাচ্ছে। ইমাম আস্তে আস্তে এগিয়ে এসে মেহরিনের পাশে বিছানায় বসলো। মেহরিনের মাথা নিচু, লজ্জায় আর সংকোচে ওর গাল দুটো লাল হয়ে আছে। খুব আলতো করে নিজের আঙুল দিয়ে মেহরিনের থুতনি ধরে মুখটা উপরে তোলে। এখনো কি আমার উপর রাগ করে আছো সিনিয়র আপু? তুমি আমাকে এখনো আপু ডাকছো কেন? মেহরিন কথা শেষ করার আগে ইমাম দুহাত দিয়ে মেহরিনের গালটা ধরে ওর চোখের পানি মুছিয়ে দিল। আমি আর জুনিয়র নেই মেহরিন, আমি এখন সেই মানুষটা যে পুরো দুনিয়ার সাথে লড়াই করে সবার অহংকার চূর্ণ করে তোমায় নিজের করে নিয়েছে। ডুকরে কেঁদে উঠে ইমামের বুকে আছড়ে পড়ে ওর শার্ট খামচে ধরে। আমি অনেক বড় অপরাধী রে। প্রথম দিন থেকেই আমি তোমাকে ভালোবেসেছিলাম। আসিফের কথা শুনে যেদিন তোমাকে আমি সবার সামনে থাপ্পড় মেরেছিলাম, সেদিন যদি তুমি আমাকে একটাবার সত্যিটা বলতে, আমি তোমাকে কোনোদিনও যেতেই দিতাম না ইমাম। সেদিন যদি আমি সত্যিটা বলে থেকে যেতাম, তবে আজ আমি এই কানাডার এন্টারপ্রেনার হতে পারতাম না মেহরিন। আর তুমিও হয়তো তোমার বাবার অহংকারের কাছে আমাকে প্রতিনিয়ত ছোট হতে দেখতে। যা হয়েছে সব ভালোর জন্যই হয়েছে। ওই 6 বছরের কষ্টগুলো ছিল বলেই তো আজকে এই বৃষ্টি ভেজা রাতটা এত সুন্দর। মেহেরিন ইমামের বুক থেকে আস্তে করে মুখ তোলে, ওর গালে হাত রেখে ভেজা চোখে তাকিয়ে। তুমি এত ভালো কেন ইমাম? তুমি আমাকে এতটা ভালোবাসো কেন? মেহেরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কারণ ভার্সিটির বারান্দায় ধাক্কা লাগার পর নীল 3 পিস পরার আগে মেয়েটা যেদিন চোখ পাকিয়ে বলেছিল আমাকে আপু বলে ডাকতে পারো না, ঠিক সেদিনই আমি ডিসাইড করে ফেলেছিলাম এর আগে আপুটাকেই একদিন আমি আমার বউ বানাবো। মেহেরিন লজ্জায় মুখ লাল করে ইমামের বুকে হালকা একটা কিল মেরে। তুমি আগের মতোই ফাজিল রয়ে গেছো। ইমাম আর কোনো কথা বলল না। ও আস্তে করে মেহেরিনের মুখের একদম কাছে এগিয়ে গেল। দুজনের উষ্ণ নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। মেহেরিন লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলল। ইমাম পরম আদরে ও ঠোঁট জোড়া মেহেরিনের নরম গোলাপি ঠোঁটে ডুবিয়ে দিল। 6 বছরে জমানো সব তৃষ্ণা, সব হাহাকার, সব বিরহ যেন একটা চুমুতেই মিটে যাচ্ছে। একটা দীর্ঘ, গভীর আর মাতাল করা চুম্বন। ঠোঁটের এই গভীর ছোঁয়ায় মেহেরিনও নিজের অজান্তেই দুহাত দিয়ে ইমামের গলা জড়িয়ে ধরে ওর ভালোবাসায় সাড়া দিল।
চুমু শেষে ইমাম আস্তে করে মেহেরিনকে ফুলের বিছানায় শুইয়ে দিল। মেহেরিনের নীল শাড়ির আঁচলটা কিছুটা সরে গিয়ে ওর ফর্সা নরম পেটটা উন্মুক্ত হয়ে গেছে। ইমাম মুগ্ধ দৃষ্টিতে ওর ভালোবাসার মানুষটার দিকে তাকালো। মোমবাতির আলোয় মেহেরিনকে কোনো অপসরি চেয়ে কম লাগছে না। ইমাম আস্তে করে ঝুঁকে মেহেরিনের উন্মুক্ত নরম পেটে একটা গভীর আর আদুরে চুমু খেলো। ইমামের ভেজা ঠোঁটের এই অপ্রত্যাশিত ছোঁয়ায় মেহেরিনের পুরো শরীর আবেগে কেঁপে উঠল। লজ্জায় আর ভালোবাসায় সে 2 হাত দিয়ে ইমামের মাথার চুলগুলো খামচে ধরল। ইমাম মুখ তুলে মেহেরিনের কানের কাছে এনে ফিসফিস করে বলল, আজ থেকে তুমি শুধুই আমার মেহেরিন, শুধু আমার। জানালার ফাঁক গলিয়ে সেই মিষ্টি রোদ এসে পড়েছে ইমামের পুরনো রুমের বিছানায়। ইমামের ঘুম আগেই ভেঙে গেছে। সে এক হাত মাথায় নিচে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর বুকের উপর মাথা রেখে ঘুমোনো মেহেরিনের দিকে। মেহেরিনের চুলগুলো এখনও ইমামের বুকের উপর ছড়ানো। ঘুমের ঘোরেও শান্ত আর মায়াবী চেহারাটা দেখে ইমামের মনে হচ্ছে দীর্ঘ 6 বছরের সব ক্লান্তি যেন আজ এই একটার সকালেই দূর হয়ে গেছে। ইমাম খুব সন্দর্পণে মেহেরিনের কপালে কয়েকটা অবাধ্য চুলের গোছা সরিয়ে দিয়ে আলতো করে একটা চুমু খেলো। ছোঁয়ায় মেহেরিনের ঘুমটা হালকা ভেঙে গেল। সে চোখ কষলে আস্তে করে চোখ খুলল। প্রথমে একটু চমকে উঠলেও পর মুহূর্তে ইমামের হাসি মুখটা দেখে ও ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। শুভ সকাল মিসেস কাব্য। নিজের জুনিয়রের বুকে মাথা রেখে ঘুমাতে কেমন লাগলো? হ্যাঁ মেহেরিন লজ্জায় মুখটা আবার ইমামের বুকে লুকিয়ে ফেলে। ফিসফিস করে, তুমি সকাল সকাল শুরু করে দিলে। আমি ভাবতেই পারছি না যে আমি সত্যিই বাড়িতে আছি তোমার সাথে। ইমাম হেসে মেহেরিনকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে ধুম 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 দরজায় ছোট ছোট হাতের জোর ধাক্কা, সাথে মিষ্টি আধো আধো গলার আওয়াজ। তাত্তু, ও তাত্তু, দরজাটা খোলো। তুমি এত দেরি করে ঘুমাও কেন? আরাফের গলা শুনে মেহেরিন ধরফর করে উঠে বসলো। তাড়াহুড়ো করে নিজের শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। ইমাম হাসতে হাসতে বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই ছোট্ট আরাফ দৌড়ে রুমের ভিতর ঢুকে গেল। ওর হাতের একটা খেলনা গাড়ি, কিন্তু বিছানার উপর মেহেরিনকে দেখে ও হঠাৎই থমকে দাঁড়ালো। গোল গোল চোখে অবাক হয়ে একবার মেহেরিনের দিকে আরেকবার ইমামের দিকে তাকাতে লাগলো। ইমামের প্যান্ট ধরে টান দিয়ে ফিসফিস করে, তাত্তু, এই পলি কে? তোমার রুমে কি করে? ইমাম হেসে আরাফকে কোলে তুলে নিয়ে মেহেরিনের সামনে বসিয়ে দিয়ে, বাবু, এটা পড়ি না, এটা তোমার নতুন ছোট চাচি। কাল রাতে কানাডা থেকে প্লেনে করে তোমার জন্য উড়ে এসেছে। তোমার নাম কি পলি? তুমি আমার তাত্তু বউ? মেহেরিনের আরাফের মিষ্টি কথায় ও সব জড়তা কেটে যায়। সে হাসি মুখে আরাফের গাল দুটো টেনে দিয়ে বলে, হ্যাঁ বাবা, আমি তোমার নতুন ছোট চাচি। আমার নাম মেহেরিন। তুমি আমার সাথে খেলবে? যে আমার নতুন তাত্তি আইছে। তাত্তি, তুমি আমার তাত্তুকে বকবা না তো? আমার তাত্তু কিন্তু অনেক ভালো। মেহেরিন ইমামের দিকে এক পলক তাকিয়ে হাসি চেপে, না বাবু, তোমার চাচুকে আর কখনো বকবো না। তোমার চাচু আসলেই অনেক ভালো। ঠিক তখনই দরজায় উকি দিলেন নীলা ভাবি। আরাফকে মেহেরিনের কোলে দেখে তিনি মুচকি হাসলেন। এই পাজি ছেলে, তুই সকাল সকাল ওদের ডিস্টার্ব করতে চলে এসেছিস? মেহেরিন, তুমি ওর কথায় কান দিও না। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য শাড়ি আর তোয়ালে রেখে যাচ্ছি। নিচে সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে। সকালের নাস্তার টেবিলে পুরো বাড়িটা যেন আজ আনন্দে ভাসছে। মেহেরিন ভাবির দেওয়া একটা সুন্দর হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি পরে নিচে নেমে এলো। ভেজা চুলে হালকা মেকআপ আর কপালে ছোট্ট টিপে ওকে একদম ঘরের লক্ষ্মী বউয়ের মতোই লাগছে। ইমামের বাবা আর মা বসে আছেন। রনি ভাই খবরের কাগজ পড়ছেন। মেহেরিনকে দেখে ইমামের মা হাসি মুখে এগিয়ে এলেন, মেহেরিনের হাত ধরে নিজের পাশে বসিয়ে। আয় মা, বস এখানেই। রাতে ঠিকমতো ঘুমাতে পেরেছিস তো? এই নতুন পরিবেশে কোনো অসুবিধা হয়নি তো? না মা, কোনো অসুবিধা হয়নি। সবাই আমাকে এত আপন করে নিয়েছে যে আমার মনেই হচ্ছে না আমি নতুন কোনো বাড়িতে এসেছি। ইমাম টেবিলের অপর পাশে বসে মেহেরিনের দিকে তাকিয়ে চোখ টিপল। মেহেরিন লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ঠিক তখনই আরাফ দৌড়ে এসে মেহেরিনের কোল ঘেঁষে দাঁড়ালো। তাত্তি, তুমি আমাকে ভাত মাখায় দিবা? এই আরাফ, নতুন চাচিকে ডিস্টার্ব করছিস কেন? আরে ভাবি, ওকে বকছেন কেন? দিন, আমি ওকে খাইয়ে দিচ্ছি।
মেহেরিন নিজের হাতে আরাফকে নাস্তা খাইয়ে দিচ্ছে। এই দৃশ্যটা দেখে শাশুড়ি আর বাবার চোখে মুখে একটা স্বস্তি ছায়া নেমে এলো। এই মেয়েটা যে আসলেই তাদের পরিবারকে আপন করে নিয়েছে সেটা আর বুঝতে বাকি রইল না। খাওয়া দাওয়ার পর সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। হঠাৎ রনি একটু গম্ভীর গলায় কথা বললেন। ইমাম, একটা সিরিয়াস কথা বলার ছিল। হ্যাঁ ভাইয়া বলো। কাল রাতে আমরা যেভাবে মেহেরিনকে নিয়ে এসেছি, শওকত আঙ্কেল ব্যাপারটা খুব সহজে ছেড়ে দেবেন না। ওনার বড় পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আর ফায়াজ সাহেবও ওনাকে প্রেশার দেবে। আমার মনে হয় আমাদের নিজেদেরই আজ সন্ধ্যায় একেবারে আঙ্কেলের সাথে দেখা করা উচিত। বাবার কথা মনে পড়তেই মেহেরিনের মুখের হাসিটা উধাও হয়ে গেল। ভাইয়া, বাবার রাগ আমি একটু ভালো করেই জানি। আপনারা আজ ওখানে গেলে বাবা হয়তো আপনাদের অপমান করতে পারে। আমি চাই না আমার জন্য আপনাদের কাউকে মাথা নিচু করতে হোক। আর আমার মাটা হয়তো কাল রাত থেকে খেতেই যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না মেহরিন, আমি ওনার জামাই হিসেবে সম্মানের সাথেই ওনার মুখোমুখি হব। কাল রাতে আমি আমার অধিকার ছিনিয়ে এনেছি, আর আজ আমি ওনার মন জয় করতে যাব। আমার ছেলেই তো, ঠিক কথা বলছিস। সম্মান আর ভালোবাসা দিয়ে পাথরও গলানো যায়। আজ সন্ধ্যায় তুই আর রনি যাবি। মেহরিনের মায়ের মনটাও তো শান্ত করতে হবে। মেহেরিন ইমামের চোখের দিকে তাকালো। এই মানুষটার প্রতিটি কথা ওকে কতখানি সাহস দেয় সেটা শুধু ওই জানে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা সন্ধ্যার দিকে এগিয়ে গেল। দুপুরের পর থেকে মেহেরিনের বুকের ভিতরটা এক অজানা আশঙ্কায় ধুকপুক করছে। ওর বারবার মনে হচ্ছে আজ সন্ধ্যায় হয়তো কোনো বড় ধরনের ঝড় আসতে চলেছে। ড্রয়িং রুমে রনি আর ইমাম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ইমামের পরনে একটা ক্যাজুয়াল ডার্ক ব্লেজার আর জিন্স। মেহেরিন আলতো পায়ে ইমামের সামনে এসে দাঁড়ালো। ও চোখ দুটো ছলছল করে উঠেছে, হাত দুটো হালকা কাঁপছে। ইমামের ব্লেজারের হাতটা শক্ত করে টেনে ধরে খুব নিচু আর কাঁপা কাঁপা গলায়, আমার খুব ভয় করছে ইমাম। বাবার রাগটা যে কেমন সেটা তো তুমি কাল রাতেই দেখেছো। ফাইজান আঙ্কেল নিশ্চয়ই এতক্ষণে বাবাকে আরও খেপিয়ে তুলেছে। তোমরা সেখানে গেলে বাবা যদি কোনো লোক দিয়ে তোমাদের উপরে হামলা করে, যদি তোমাদের কোনো ক্ষতি হয়ে যায়, আমি তোমাকে আর রনি ভাইকে একা ছাড়বো না। আমিও যাবো তোমাদের সাথে। তুমি কি তোমার এই বরের উপর একটু ভরসা রাখতে পারো না মেহরিন? ইমাম মেহেরিনের কপালে একটা চুমু দিয়ে রনির সাথে বাড়ির বাহিরে রাখা গাড়ির দিকে এগিয়ে গেল। ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে আছে মেহেরিন। ইমামের মা আর নীলা ওদের যাওয়ার পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। শওকত সাহেবের আলিশান বাড়ির ভিতরে ড্রয়িং রুমের সোফায় একা বসে আছেন শওকত সাহেব। মানুষটার চুলগুলো উস্কো খুস্কো, শার্টের বোতাম খোলা। ওনার দুই চোখ রাগে, ক্ষোভে আর অপমানে জবা ফুলের মতো লাল হয়ে আছে। সারা রাত এক ফোঁটাও ঘুমোননি তিনি। ঠিক ওনার সামনে সোফায় বসে আছেন ওনার ওয়াইফ অর্থাৎ মেহেরিনের মা। ভদ্রমহিলা কাল রাত থেকে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন। ওনার হাতে মেহেরিনের ফেলে যাওয়া ডায়েরিটা শক্ত করে ধরা। ঠিক তখনই নীরবতা ভেঙে কলিং বেল বেজে উঠল। শওকত সাহেব এক ঝটকায় সোফা থেকে উঠে দাঁড়ালেন। ওনার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। কাজের ছেলেটা ভয়ে ভয়ে দরজা খুলতেই ড্রয়িং রুমে পা রাখল ইমাম আর রনি। ইমামের রাজকীয় হাঁটার ভঙ্গি দেখে শওকত সাহেবের ভিতরে জমে থাকা রাগটা বারুদের মতো দপ করে জ্বলে উঠল। চিৎকার করে উঠে ড্রয়িং রুমের দামি কাঁচের টেবিলটায় সজোরে লাথি মেরে, তোদের এত বড় সাহস! কাল রাতে আমার নিজেদের বাড়িতে ঢুকে আমার শত শত মেহমানের সামনে আমার ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়ে আমার মেয়েকে চোরের মতো তুলে নিয়ে গিয়ে আজ আবার কোন সাহসে আমার ওই বাড়িতে পা রাখতে এসেছিস? তোরা ভেবেছিস আমি মরে গেছি? সিকিউরিটি কোথায় সব? ধর এই শকুনের বাচ্চাদের, আজ এদের আমি জানতো এই বাড়ির লনে পুঁতে ফেলবো। শওকত সাহেবের চিৎকার শুনে মুহূর্তের মধ্যেই ওনার 4-5 জন পার্সোনাল বডিগার্ড লাঠি সোটা আর রড নিয়ে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। তারা এসে ইমাম আর রনিকে চারপাশ থেকে ঘিরে ধরল। রনির উপস্থিতি দেখে কিছুটা ঘাবড়ে গেলেন। তিনি ইমামকে আড়াল করতে সামনে এগিয়ে এলেন, কিন্তু ইমামের মুখে বিন্দুমাত্র ভয় দেখা গেল না। ও রনি ভাইয়ের কাঁধে হাত রেখে তাকে শান্ত হতে ইশারা করল। তারপর বডিগার্ডদের দিকে একবার তার ছেলের দৃষ্টিতে তাকিয়ে খুব শক্ত গলায় শওকত সাহেবের দিকে তাকালো। বডিগার্ডদের কষ্ট দেবেন না আঙ্কেল। আমি এখানে কোনো মারামারি বা শৃঙ্কিট করতে আসিনি। আপনি মেহরিনের বাবা, সেই হিসেবে আপনি আমারও বাবার মতো।
একজন বাবা ওনার সন্তানের উপর রাগ করতেই পারেন, তাকে শাসন করতেও পারেন, মারতেই পারেন। আপনার যদি কাল রাতের রাগ কমাতে আমাকে মারতে ইচ্ছে হয়, তবে আপনি নিজে থেকে এসে আমাকে মারুন। এই মাথা আমি আপনার সামনে পেতে দিলাম, আমি একটা হাতও তুলব না আঙ্কেল। ইমামের বিনয়ী উত্তর শুনে বডিগার্ডরা একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগলো। তাদের হাতের লাঠিগুলো আপনা আপনিই নিচু হয়ে গেল। শওকত সাহেবও কিছুটা থতমত খেয়ে গেলেন। ওনার ধারণা ছিল ইমাম হয়তো কাল রাতের মতো আজও টাকা আর পাওয়ারের গরম দেখাবে, পাল্টা জবাব দেবে। কিন্তু ইমামের এই বর্ষতা স্বীকার করার রূপ ওনাকে স্তব্ধ করে দিল। মেহেরিনের মা আর চুপ করে থাকতে পারলেন না। তিনি সোফা থেকে দৌড়ে এসে বডিগার্ডদের সরিয়ে ইমামের সামনে দাঁড়ালেন। কান্নাজড়িত কণ্ঠে শওকত সাহেবকে বললেন, তুমি কি এখনো শান্ত হবে না? কাল রাতে তোমার টাকার অহংকার আর ফায়েজ সাহেবের চাটুকারিতার জন্যই তো তোমার নিজের মেয়েকে চিরতরে হারাতে বসেছিলে। আজ আবার এই ছেলে দুটোকে মারতে চাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ না ছেলেটা কত বিনয়ের সাথে কথা বলছে? ও তো আমাদের জামাই, ও আমাদের মেয়েটাকে নতুন করে বাচ্চার স্বপ্ন দেখিয়েছে। জামাই? কিসের জামাই? ও একটা চোর, ফালতু রাস্তার ছেলে। ফাইজাজ আমার সাথে বেমানি করেছে, সে তার সমস্ত বিজনেস ডিল ক্যান্সেল করে দিয়েছে। শুধু তাই না, সে ব্যাংকের ওপর প্রেশার ক্রিয়েট করেছে। কাল সকালের মধ্যে ব্যাংকের 10 কোটি টাকা লোন শোধ না করতে পারলে আমার পুরো কোম্পানি, আমার সারা জীবনের কষ্ট দেউলিয়া হয়ে যাবে। আমাকে রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। আমার সব শেষ। আর এইসব হয়েছে এই আপদটার জন্য। শওকত সাহেব আর নিজের ভার ধরে রাখতে পারলেন না। তিনি ধপ করে সোফায় বসে দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেললেন। একজন শক্তপোক্ত পাওয়ারফুল মানুষের এই অসহায়ভাবে ভেঙে পড়া দেখে রনি ভাই একটু এগিয়ে গেলেন। আঙ্কেল, আমরা আপনার ক্ষতি করতে আসিনি। কাল রাতে ইমাম মেহরিনকে নিয়ে এসেছিল, কারণ মেহরিন কাল রাতে নিজের জীবন শেষ করে দিত, কিন্তু ওনার ভালোবাসাকে কলঙ্কিত করতে দিত না। আপনি কি বিজনেসের চেয়ে নিজের মেয়ের লাশের দাম বেশি দিতেন আঙ্কেল? ইমাম ধীর পায়ে হেঁটে শওকত সাহেবের সামনে গেল। তারপর সোফার ঠিক নিচেই শওকত সাহেবের পায়ের কাছে একটু হাঁটু গেড়ে বসলো। শওকত সাহেবের কাঁপতে থাকা একটা হাত নিজের দু হাতে তুলে নিল। ইমাম নিজের পকেট থেকে একটা চেক আর একটা এগ্রিমেন্ট পেপার বের করে শওকত সাহেবের সামনে টেবিলে রাখলো। আঙ্কেল, ফাজার সাহেব ডিল ক্যান্সেল করেছেন বলে আপনার কোম্পানি পথে বসবে না। আপনার ব্যাংকের 10 কোটি টাকার লোন আমি পরিশোধ করে দেব। কাল সকালে ব্যাংক ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। আর আজ থেকে আপনার কোম্পানির সব ডিল আমাদের সাথে করবেন। ফাজার সাহেবের চেয়ে অনেক ভালো পজিশনে থাকবেন আপনি। আপনার মাথা কারো কাছে নিচু করতে হবে না। শওকত সাহেব টেবিলের পেপার আর চেকটার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। ওনার হাত কাঁপছে। ওনার যে কোম্পানি আজ সকাল থেকে ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল, সেটাকে এই ছেলেটা এক নিমেষে বাঁচিয়ে দিল। ওনার চোখ দুটো ভিজে উঠেছে। আমি হেরে গেছি রে বাবা। আমি তোমাকে সবার সামনে অপমান করেছি। কাল রে তো তোমাকে মারতে চেয়েছি, আর আজ তুমি আমার সারা জীবনের সম্মান বাঁচালে। কেন করলে এই উপকার? কারণ আপনি আমার শ্বশুর। আপনার মাথা নিচু হলে এই সমাজে আমার মেহরিনেরও মাথা নিচু হবে। মেহরিনের চোখের জল আসবে। আর আমি ওকে কথা দিয়েছি, ওকে আর কখনো কাঁদতে দেব না। আমি শুধু আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি আঙ্কেল, আপনার মেয়ের জন্য আপনার একটু দোয়া। তুমি আমার মেয়েটার সম্মান বাঁচালে, আবার ওর বাবার সম্মানও ফিরিয়ে দিলে। বাবা, তুমি ওকে অনেক সুখে রাখিও। শওকত সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে ইমামের কাঁধে হাত রাখলেন। আমাকে মাফ করে দিও বাবা। আমি সত্যিই অন্ধ ছিলাম। আমি টাকার লোভে আমার নিজের মেয়ের জীবনটা নিজ হাতে শেষ করে দিচ্ছিলাম। মেহরিনকে তুমি অনেক সুখে রাখিও বাবা। তোদের ওপর আমার আর কোনো রাগ নেই, শুধু বুক ভরা দোয়া আছে। এভাবে দূরে দাঁড়িয়ে দোয়া দিলে হবে না আঙ্কেল। কাল সকালে আপনাকে আর আন্টিকে আমাদের বাড়িতে আসতে হবে। শওকত সাহেব চোখের পানি মুছে হাসি মুখে মাথা নেড়ে সম্মতি দিলেন। ইমাম আর রনি হাসি মুখে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। গাড়িতে বসে ইমাম বাইরের রাস্তার দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল।
সকাল 11টা। ইমামদের বাড়িতে আজ যেন ঈদের আনন্দ। ডাইনিং টেবিলের বিশাল আয়োজন চলছে। নীলা আর ইমামের মা সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত। মেহেরিনও শাশুড়ি মাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তাকে কেউ রান্নাঘরে ঢুকতেই দেয়নি। মেহেরিন আজ একটা হালকা হলুদ রঙের সুতি শাড়ি পরেছে, হাসিতে পুরো বাড়িটা যেন আলো করে রেখেছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মেহেরিনের বুকের ভিতরটা একটু কেঁপে উঠল। দরজা খুলতেই দেখা গেল শওকত সাহেব আর মেহেরিনের মা দাঁড়িয়ে আছেন, দুজনের হাতে বড় বড় মিষ্টির প্যাকেট আর ফলের ঝুড়ি। মেহেরিন দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। মা, তোমরা এসেছো? আসবো না রে মা, তুই যে একটা মাত্র সন্তান। কেমন আছো মা? ভালো ছিলাম না রে মা, তোকে দেখার পর। শওকত সাহেব এগিয়ে এসে মেহেরিনের মাথায় হাত রাখলেন। মেহেরিন বাবার দিকে তাকিয়ে একটু ইতস্তত করছিল, কিন্তু শওকত সাহেব নিজের মেয়েকে বুকে টেনে নিলেন। আমাকে এখনো মাফ করিস নি মা? তোর এই বাবাটা সত্যি অনেক বোকা ছিল মা। আমি কোনোদিন তোমার উপরে রাগ করিনি বাবা। আমি শুধু আমার ভালোবাসার মানুষটার সম্মান চেয়েছিলাম, তার সাথে থাকতে চেয়েছিলাম। ঠিক তখনই ড্রয়িং রুমে এলেন ইমামের বাবা আর রনি। ইমামও তার রুম থেকে নিচে নেমে এলো। দুই পরিবারের এই প্রথম সামনাসামনি দেখা। শওকত সাহেব এগিয়ে গিয়ে ইমামের বাবাকে বুকে জড়িয়ে ধরলেন। বিহাই সাহেব, আপনাদের মতো এত ভালো আর বড় মানের মানুষদের সাথে আত্মীয়তা করতে পেরে আমি সত্যিই ধন্য। আমার মেয়েটাকে আপনারা এত আপন করে নিয়েছেন, এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে বেয়াই সাহেব, ঋণ শোধের কথা বলে আমাদের পর করে দিচ্ছেন কেন? মেহরিন তো আজ থেকে আমার নিজের মেয়ে। আর তাছাড়া আপনার মেয়ের জন্যই তো আমার এই বকাটে ছেলেটা আজ কানাডার এত বড় এন্টারপ্রেনার হতে পেরেছে। সব আল্লাহর ইচ্ছা। সবাই হাসি মুখে ডাইনিং টেবিলে এসে বসলো। টেবিল ভর্তি খাবার, কাচি বিরিয়ানি, গরুর মাংসের রেজালা, রোস্ট, চিংড়ি মালাইকারি, আরও নানা রকম আইটেম। ইমাম আর মেহেরিন পাশাপাশি বসেছে। ওদের ঠিক সামনে শওকত সাহেব আর মেহেরিনের মা। মাঝখানে ছোট্ট আরব দৌড়ে এসে মেহেরিনের কোল ঘেঁষে দাঁড়ালো। তাতে তোমার আব্বু আমার জন্য কি আনতে? দাদু ভাই, তোমার জন্য অনেক বড় একটা চকলেট বক্স এনেছি, তুমি খাবে তো? খাবার টেবিলে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে লিনা আর মেহেরিন। সবাই তৃপ্তি করে খাচ্ছে। খাওয়ার মাঝখানে শওকত সাহেব ইমামের দিকে তাকালেন, অত্যন্ত বিনয়ী সুরে বললেন, ইমাম বাবা, কাল তুমি আমার কোম্পানির জন্য যা করেছো সেটা হয়তো আমি জীবনেও ভুলবো না। আর সকালেই ব্যাংক থেকে আমাকে কল করেছিল, আমার সমস্ত লোন ক্লিয়ার হয়ে গেছে। শুধু তাই নয়, তোমার কোম্পানির সাথে আগামী 5 বছর এক্সপোর্ট ডিলটাও ফাইনাল হয়েছে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে কাল আমার কোম্পানি এত স্ট্রং একটা পজিশনে দাঁড়িয়েছে। আঙ্কেল, আমি আপনাকে কাল বলেছিলাম ফায়জা সাহেবের চেয়ে আমাদের বেকআপ অনেক স্ট্রং। আপনি শুধু কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট চালিয়ে যান, বাকি সব আমি কানাডা থেকে হ্যান্ডেল করে নেব। আঙ্কেল, এই ছেলের ব্রেন কিন্তু অনেক শার্প। ও যখন একবার আপনার কোম্পানির দায়িত্ব নিয়েছে তখন আর কোনো চিন্তা করবেন না। ফায়াজ সাহেবের মতো লোকেরা এখন আপনার কোম্পানির ধারের কাছেও ঘেঁষতে পারবে না। আলহামদুলিল্লাহ। তবে ইমাম, আমি চাই এই কোম্পানিতে মেহেরিনেরও একটা শেয়ার থাকুক। আমি তো সারা জীবন থাকবো না, আমার অবর্তমানে তোমরাই সব সামলাবে। বাবা, এসব কি বলছো? আমার এসব শেয়ারটার কিচ্ছু লাগবে না। বিয়াই সাহেব ঠিকই বলছেন মা। বাবা হিসাবে উনি তো ওনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইবেনই। তবে এখন এসব ব্যবসার আলাপ বাদ দিন। একদম ঠিক কথা। আমি তো ভাবছি সামনের মাসে একটা ভালো দিন দেখে খুব ধুমধাম করে তোদের রিসেপশনটা করে ফেলবো। আমাদের আত্মীয় স্বজনকে জানাতে হবে না যে আমাদের মেয়ে কত ভালো একটা পরিবারে আছে। আন্টি, আপনার মেয়ে কিন্তু ভারী শাড়ি আর গহনা পরতে একদম পছন্দ করে না। ও তো শুধু নীল রঙের সুতির 3 পিস আর শাড়ি পরতে বেশি ভালোবাসে। মেহেরিন লজ্জায় মুখ লাল করে ইমামের পায়ের উপর টেবিলের নিচ দিয়ে হালকা একটা লাথি মেরে ফিসফিস করে। তুমি একদম চুপ থাকো তো, সবার সামনে ফাজলামি শুরু করেছো। ইমাম ব্যথা পাওয়ার ভান করে একটু কুকড়ে যেতেই টেবিলে বসা সবাই হো হো করে হেসে উঠল। দু পরিবারের হাসি ঠাট্টার পুরনো গল্পের মাঝে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই করছে সেদিকে কারোরই খেয়াল নেই। শওকত সাহেব বাড়ির ঘড়ির দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ওনার বুকের উপর চেপে থাকা বিশাল পাথরটা পুরোপুরি নেমে গেছে। শওকত সাহেব সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাসি মুখে,
বিআই সাহেব, আজ তাহলে আমরা উঠি। অনেক বেলা হয়ে গেছে, কোম্পানির কিছু কাজও পেন্ডিং আছে, সেগুলো আজ রাতেই রিকভার করতে হবে। এখনই চলে যাবেন? অন্তত রাতের খাবারটা খেয়ে গেলে ভালো হতো না? আরে না ভাই, আজ আর না, সামনের সপ্তাহে তো রিসেপশনের অনুষ্ঠান আছেই, তখন না হয় একবারে একসাথে বসে খাওয়া যাবে। মেহেরিন এগিয়ে এসে বাবার বুকে মাথা রাখলো। শওকত সাহেব মেয়েকে পরম আদরে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেলেন। ভালো থাকিস মা, এ বাড়িটা এখন তোর নিজের বাড়ি। সবার মন জয় করে সবাইকে আপন করে নিয়ে থাকিস। আর কোনো দরকার হলে তোর এই বাবাটাকে একটা ফোন করিস। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি এখানে অনেক ভালো আছি, অনেক সুখে আছি। শওকত সাহেব এবার ইমামের দিকে তাকালেন। ইমাম হাসি মুখে এগিয়ে এসে শওকত সাহেবকে সালাম করলো। ইমামের কাঁধ চাপড়ে দিয়ে, আমার কলেজের টুকরোটাকে তোমার হাতে দিয়ে গেলাম বাবা, ওকে আর কোনোদিন কাঁদতে দিও না। আপনি নিশ্চিন্তে থাকুন আঙ্কেল, আজীবন ওকে রানীর মতো করেই রাখবো। হাসি মুখে বিদায় নিয়ে শওকত সাহেব আর মেহেরিনের মা গাড়িতে উঠলেন। গাড়িটা গেট পেরিয়ে রাস্তার মোড়ে অদৃশ্য না হওয়া পর্যন্ত মেহেরিন আর ইমাম গেটের কাছেই দাঁড়িয়ে রইল। মেহেরিনের মনে হলো জীবনের সবচেয়ে বড় অপূর্ণতাটা আজ পূর্ণ হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার রুমে চলে গেছে। পুরো বাড়িটা একদম নিস্তব্ধ। আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে। জানালার পর্দা সরানো থাকায় চাঁদের আলো এসে পড়েছে ইমামের বিছানায়। রুমের ভিতর জানালার পাশে দাঁড়িয়ে আছে মেহেরিন। পরনে একটা পাতলা সফট নীল রঙের শিপন শাড়ি, চুলগুলো পিঠের উপর ছড়ানো। চাঁদের আলোয় ওর ফর্সা মুখটা একদম পরীর মতো লাগছে। হঠাৎ দরজার লক ঘোরানোর শব্দ হলো। ক্লিক। ইমাম রুমে ঢুকে দরজাটা ভিতর থেকে আটকে দিল। ইমাম ধীর পায়ে হেঁটে মেহেরিনের ঠিক সামনে এসে দাঁড়ালো। মেহেরিন বুঝতে পেরেও না বোঝার ভান করে দাঁড়িয়ে রইল। শুধু ওর বুকের ভিতরের হার্টবিটটা এক লাফে বহু গুণ বেড়ে গেল। ইমাম পিছন থেকে নিজের দুহাত দিয়ে মেহেরিনের খালি পেটটা জড়িয়ে ধরে ওকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মেহেরিন একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলল। ইমাম মুখ নিচু করে মেহেরিনের ঘাড়ে উন্মুক্ত পিঠে ওর উষ্ণ নিঃশ্বাস ছাড়তে লাগলো। মেহেরিনের কানে লতিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে নেশা ধরালো গলায় ফিসফিস করে, আজ তুমি পুরোপুরি আমার বন্দি সিনিয়র আপু। মেহেরিন লজ্জায় আর শিহরণে কেঁপে উঠে ইমামের হাতের উপর নিজের হাত রেখে, আমি তো তোমার কাছে আজীবন এভাবেই বন্দি থাকতে চাই গো পাগল। ইমাম মেহেরিনকে নিজের দিকে ঘুরিয়ে নিল। মেহেরিনের লাজুক মুখটার দিকে তাকিয়ে ইমামের চোখ দুটো নেশাতুর হয়ে উঠল। ও দু হাত দিয়ে মেহেরিনের কোমরটা শক্ত করে ধরে ওকে একদম নিজের শরীরের সাথে লেপটে নিল। দুজনের মাঝখানে এখন এক সুতাও দূরত্ব নেই। আজ আমি আমার সব তৃষ্ণা মেটাবো। ইমাম আর এক মুহূর্ত দেরি না করে মেহেরিনের নরম গোলাপি ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মাঝে বন্দি করে নিল। চুমুতে মেহেরিনও আর কোনো বাধা না দিয়ে নিজের দুহাত ইমামের গলায় পেঁচিয়ে ধরে ও ঠোঁটের সাথে ঠোঁট মেলালো। দুজনের উষ্ণ নিঃশ্বাসে পুরো রুমের পরিবেশটা যেন ভারী হয়ে উঠল। দীর্ঘক্ষণ ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখার পর ইমাম মেহেরিনকে পাচাকোলা করে কোলে তুলে নিল। মেহেরিন লজ্জায় ওর বুকে মুখ লুকালো। ইমাম ওকে নিয়ে আস্তে করে বিছানায় শুয়ে দিল এবং নিজেও ওর উপর ঝুঁকে পড়ল। ইমামের ভেজা ঠোঁট এবার মেহেরিনের কপাল, চোখ আর গাল ছুঁয়ে নেমে এলো ওর ঘাড়ে। মেহেরিনের গলা থেকে একটা অস্ফুট গোঙানির আওয়াজ বেরিয়ে এলো। ইমামের হাতের স্পর্শে মেহেরিনের নীল শাড়ি আঁচলটা কখন যে ফ্লোরে খসে পড়েছে সেদিকে দুজনের কোনো খেয়াল নেই। ইমামের ঠোঁট মেহেরিনের ঘাড় থেকে নেমে এলো ওর উন্মুক্ত পেটে। সেখানে চুমু খেয়ে ছোট ছোট কামড় বসিয়ে ভালোবাসার দাগ কেটে দিতে লাগলো ইমাম। মেহেরিন পাগলের মতো দুহাত দিয়ে ইমামের মাথার চুলগুলো খামচে ধরে আছে। ওর পুরো শরীর শিহরণে থরথর করে কাঁপছে। মেহেরিনের এই কথাটুকু ইমামের ভিতরের পুরুষটাকে যেন আরও পাগল করে দিল। ও মেহেরিনের শরীরের বাকি আচরণগুলোও পরম মমতায় সরিয়ে দিল। ইমাম ঝুঁকে পড়ে মেহেরিনের নাভির কাছে ওর ফর্সা নরম পেটে চুমু খেলো। মেহেরিন পিঠ বাঁকিয়ে ইমামকে আরও কাছে টেনে নিল। এরপর শুরু হলো দুই তৃষ্ণার্ত শরীরের চরম এক মিলন। সব দূরত্ব আর সব হাহাকার আজ বিছানায় একে অপরের শরীরের উত্তাপে গলে পানি হয়ে যাচ্ছে। প্রতিটি স্পর্শ, প্রতিটা চুমু আর প্রতিটি আলিঙ্গনে ওরা একে অপরকে নতুন করে আবিষ্কার করছে।
রাতের এই নিস্তব্ধতায় শুধু দুটো মানুষের আদিম ভালোবাসার অস্ফুট শিহরণের শব্দ পুরো রুমটাকে স্বর্গ বানিয়ে তুলেছে। রাতের শেষ প্রহর। মেহেরিন ক্লান্ত হয়ে ইমামের খালি বুকের উপর মাথা রেখে ঘুমোচ্ছে। ওর এক পা ইমামের পায়ের উপর তোলা আর একটা হাত ইমামের বুকে জড়িয়ে ধরে আছে। মেহেরিনের পুরো শরীর জুড়ে ইমামের ভালোবাসার অসংখ্য লালচে দাগ। ইমাম জেগে আছে। সে এক হাত দিয়ে মেহেরিনের খোলা চুলে বিলি কেটে দিচ্ছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর কপালে সিঁথির দিকে। ভার্সিটি সে রাগী অহংকারী সিনিয়র আপুটা আজ ওর বুকে মাথা রেখে ওরই বিবাহিত স্ত্রী হিসেবে শান্তিতে ঘুমোচ্ছে। ইমাম আস্তে করে মেহেরিনের কপালে একটা গভীর চুমু খেলো। ভালোবাসি আমার রাগী ক্রাশ, আমার প্রথম এবং শেষ ভালোবাসা, আমার বউ। প্রিয় শ্রোতা, দেখতে দেখতে আমরা সিনিয়র আপু যখন ক্রাশ গল্পটি শেষ করলাম। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।